আর হ্যাঁ স্যার, স্যার বলবো? বল বল বল। স্যার আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ বল, শোনা যাচ্ছে, বলো। বল, শোনা যাচ্ছে। স্যার সাবরিনা মনে বলছিলাম হয়। যে হ্যাঁ স্যার, বলছি স্যার যে যদি ওনারা ডেমো বেছে দেন, সেক্ষেত্রে তো আপনি বলেছেন যে অনুরোধ করতে যে আমি একটা ডেমো করে এসেছি, স্যার আমাকে সেটা দেখানোর সুযোগ দেওয়া হোক। কিন্তু ধরুন স্যার এমন একটা ডেমো বললো যেটা খুব মানে সবাইকে জানতে হবে, হয়তো বললো যোগের ধারণাটা দাও, কিন্তু সেটা হয়তো আমার ভালো করে করা নেই। কিন্তু সেক্ষেত্রেও কি বলবো স্যার যে আমাকে আমি যেটা করেছি প্রিপেয়ার সেটা করতে দিন, বা না শুধু আমি যোগের না, ধারণাটা দিতে চলে যাবো স্যার? আমি আমি বলেছিলাম এই কথাটা, যে তোমার যদি টপিকটা এমন হয় যে ওটা জানার কথা নয়, তাহলে কিন্তু তুমি ওটা বলতে পারো যে হ্যাঁ স্যার আপনারা যদি অনুরোধ করেন। সাপোজ তোমাকে বললো যে ভাগের ধারণা দিই, তোমার মনে হচ্ছে যে, বা ভগ্নাংশের ধারণা দিই, তোমার মনে হচ্ছে যে এটা একটু, সাপোজ ভগ্নাংশের ভাগ বলবো না, কারণ ভাগটা খুব কমন একটা বিষয়। এই কারণে দেখবে ক্লাসে আমি যেগুলো বেসিক ছিল না, যোগ বিয়োগ গুণ ভাগ, অ্যাডজেক্টিভের ধারণা, প্রিপোজিশনের ধারণা, তোমাদের অতদিন আগেই করিয়েছিলাম। মানে ওগুলো বলেও ছিলাম ক্লাসে করাতে করাতে। আমি বলেছিলাম যেমন এই ইনফরমেশন গুলো তোমাদের জানা দরকার, তেমনই তার ধারণাটা কিভাবে দিবে সেটা একটু জেনে নাও, বুঝে নাও। তো যদি তোমাকে ভগ্নাংশের ধারণা দিচ্ছে, বলছেন যে একটা ভগ্নাংশের ধারণাটা আপনি ডেমো আকারে দেখান, সেক্ষেত্রে তোমার ভাগটা অবশ্যই তৈরি থাকার কথা, এবং ভগ্নাংশটা ধরে নাও তোমার তৈরি নেই এবং পারবে না। ওই যে ভগ্নাংশ ফ্র্যাকশন কিভাবে ইয়ে করে পারবে, সেক্ষেত্রে তুমি তাদের বলতে পারো যে স্যার আপনারা যদি অনুগ্রহ করেন আমি কি ভাগের ধারণাটি ডেমো আকারে দেখাতে পারি। কিন্তু তোমাকে বলছে যোগের ধারণা দিন, শূন্যের ধারণা দিন, সেক্ষেত্রে তোমাকে ওই টপিকটা করতে হবে। যদি না করো, ওই যে আমি বলেছিলাম যে আহ, যদি তুমি সাপোজ তোমাকে আয়তক্ষেত্রের পরিসীমার ধারণা দিতে বলছে, তুমি তাদের অনুরোধ করলে যে স্যার আমি কি ত্রিভুজের ধারণাটা দিতে পারি, আমার ওটা দেখা নেই, তবে আমি বিদ্যালয়ে যাওয়ার সময় সেটা দেখবো অবশ্যই, বা আমি সেটা পরে অবশ্যই সেই টপিকটা তৈরি করব। তো এই ক্ষেত্রে খুব একটা ইমপ্রেশন খারাপ হবে না যখন তুমি ত্রিভুজের ধারণাটা খুব সুন্দরভাবে দেবে। কিন্তু খুব একটা বেসিক জিনিস, যোগের ধারণা দেওয়া, শূন্যের ধারণা দেওয়া, বা অ্যাডজেক্টিভ এর ধারণা দেওয়া, প্রিপোজিশনের ধারণা দেওয়া, এগুলো খুব বেসিক জিনিস, যেটা একজন প্রাইমারি টিচার হিসেবে জানার কথা তার, বা বোঝাতে পারবে। যখন বাচ্চা জিজ্ঞাসা করছে যে স্যার এই ওয়ার্ডটা কি বা এটা কি, একজন টিচার সে তৈরি থাকবে ওই জিনিসটা তাদেরকে সঠিকভাবে বোঝানোর জন্য। তো তখন কিন্তু একটা খারাপ ইমপ্রেশন পড়ে, তখন কিন্তু একটা খারাপ ইমপ্রেশন অবশ্যই পড়বে। কাজেই যদি হাতে সময় থাকে তাহলে বেসিক যে জায়গাগুলো, সেগুলো অবশ্যই তোমরা একটু দেখে নিবে। এবং আমি আজকের এই ক্লাস আনার পেছনে ওটাও একটা কারণ। সেজন্য আমি গণিত থেকে, ইংরেজি থেকে, পরিবেশ থেকে এমন বেশ কিছু টপিক নিয়েছি, যে টপিকটা আমি চাই না যে তোমরা এই টপিকটাই ডেমো আকারে দেখো। আমার এই ক্লাসটার উদ্দেশ্য তুমি আজকে শিখবে যে কিভাবে কোনো টপিক তৈরি করব, বা আমি বাড়িতে যে বিভিন্ন রকমের টপিক গুলো তৈরি করছি সেগুলোকে কিভাবে সাজাবো। এবার তাহলে আমার মনে হয় আমার ক্লাসে চলে যাওয়া উচিত। অনেক প্রশ্ন শুনলাম, আবারও মাঝে পজ। হ্যাঁ বল। বলো বলো। ওনারা বলেন ডিরেক্ট টপিকে ঢোকো, তাহলে কি স্যার আমি ওই বোর্ডের ওই লেখাগুলো লিখবো না? আচ্ছা, আমি বিষয়গুলো সব জানি, এই যে প্রশ্নটা করলে অলরেডি এগুলো ক্লাসে বলা হয়েছে, তবুও আমি সবগুলো একবার করে বলে দিই। এবার আমি সাম আপ করছি তোমাদের এত যে প্রশ্ন করলে সেগুলি, তারপরে আমি কিছুটা পড়াবো, তারপরে আবার আচ্ছা আমি তোমাদের প্রশ্নগুলো সাম আপ করে এবার শুরু করি। হ্যাঁ আমি আর নিচ্ছি না, ঠিক আছে, আর কারো প্রশ্ন নিচ্ছি না। এবার পজ নিয়ে আমরা তারপরে আবার কিছুটা বিষয় একটু শেখানো হবে। তোমাদের অনেক প্রশ্ন ক্লিয়ার হয়ে যাচ্ছে। স্যার আমি বলবো? বলো বলো, কি বলছো? স্যার বলছি স্বাস্থ্য শারীর শিক্ষা থেকে কি কি টপিকের উপর ডেমো দেখানো যেতে পারে? ঠিক আছে, আমি সেটা বিষয়ে বলিনি। যদি দেখো যে তোমাদের প্রশ্নের উত্তরগুলো সব হলো না, তখন আবার প্রশ্ন করবে, তখন আবার তোমারটা স্পেসিফিক করবে, ঠিক আছে?
তোমাদের ডেমো রিলেটেড কোশ্চেন হচ্ছে সময়ের একটা ব্যাপার। আচ্ছা, বাকিরা সবাই মাইক্রোফোনটা অফ করো, আমি যেগুলো অ্যাড্রেস করবো এখন। মাইক্রোফোন গুলো এবার অফ করে নেবে সবাই। আর প্লিজ কেউ কোনো প্রশ্ন করো না, কিছুটা ক্লাস হোক, তারপরে আবার আমরা যাব প্রশ্ন। না হবে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য আমি যে কোনো সময় হয়তো তৈরি থাকবো। হ্যাঁ, মানে হয়তো আমি কোথাও বাইরে আছি, এখন আমি বাইরে ট্রাভেল করছি, তো বাইরে গিয়ে তোমরা প্রশ্ন করছো, আমি লাইভ তোমাদেরকে ওইগুলো বলে দিতে পারছি যে কোনো জায়গায়, সেখানে যদি ভালো ইন্টারনেট কানেকশন থাকে। কিন্তু এই বিষয় যেগুলো আমি বলতে চাই সেগুলো এখন বেশি সুবিধা হবে। তোমাদের যে জায়গায় যে প্রশ্নগুলো সময় নিয়ে, যে ডেমোটা আমি যখন দেখাবো, ডেমো দেখানোর ক্ষেত্রে আমাকে কি 3 মিনিটেই ডেমোটা শেষ করতে হবে, বা আপনি যে বলছেন 3 মিনিটের মধ্যে মেন বিষয়টা দেখানোর কথা, সেটা কিভাবে দেখাবো। অনেক ক্ষেত্রে আমাদের ইন্ট্রোডাকশনে যে গল্প ছড়া সেগুলো রাখতে গিয়ে হয়তো তাতে সময় বেশি লেগে যাচ্ছে, কি করব। দ্বিতীয় প্রশ্ন, যদি আমাকে ডেমো দেখাতে দেখাতেই মাঝপথে ডেকে নিন, তখন আমরা এন্ডটা কি করব। আমাকে যদি ইন্টারভিউয়ার কোয়েশ্চেন করেন, তাহলে আমি কি তাকে শিক্ষার্থী হিসেবে রিপ্লাই করব, না অ্যাজ আ ইন্টারভিউয়ার রিপ্লাই করব। তারপরে বিভিন্ন যে টপিক গুলো রয়েছে, সে টপিক গুলো যদি ইন্টারভিউয়ার তার নিজের পছন্দের কোনো টপিক দিন, সেক্ষেত্রে আমরা কি করব। এবং যাই হোক, বলবো পরপর। আমি তাহলে প্রথমে একটা কোনো কমন টপিক নিই, পরিবেশের একটা টপিক নিই। ধরো তুমি দিন ও রাত্রির ধারণা দেওয়ার একটা টপিক তৈরি করেছো, এবং টপিকের প্রথমে তুমি একটা ছড়া রাখছো। এবার এখানেও একটা প্রশ্ন আসে যে স্যার, এই যে ছড়া, বেশি অঙ্গি ভঙ্গি, এগুলো কি ঠিক হবে? কারো কারো থেকে শুনছি যে এগুলো ঠিক হচ্ছে না, ইন্টারভিউয়াররা খুব একটা পছন্দ করছেন। আমি নিজেও অনেক ক্যান্ডিডেটের মক নিচ্ছি, সেখানে গিয়ে আমারও কারো কারো ক্ষেত্রে ছড়া ভালো লাগছে না। যেমন কালকেই একজন ক্যান্ডিডেট, সে গুড টাচ এবং ব্যাড টাচ নিয়ে একটা ছড়া প্রথমে করেছিল। গণিত থেকে একজন ক্যান্ডিডেট, সে প্রথমে একটা ছড়া রেখেছিল, যার সঙ্গে সে যে বিষয়টা শেখাতে যাচ্ছে তার খুব একটা রেলিভেন্স নেই, তার খুব একটা কানেকশন নেই। যেন মনে হচ্ছে ওটা একটা বাড়তি বিষয়, ওকে মানে শেখিয়েছে কোথাও যে তাকে প্রথমে ছড়া রাখতে হবে, জোর করে ছড়া রাখছে। এই রকম ছড়া, এই রকম অপ্রাসঙ্গিক খুব বড় গল্প, যেটা হয়তো কেন, মানে আমি নিজেও এটা কেন মনে হলো যে না, বা ইন্টারভিউয়ার কোন জায়গা থেকে এটা বলছেন, আমার উপলব্ধি হচ্ছে যে ইন্টারভিউয়ারের কাছে খুব বেশি হাতে সময় নেই। তারা হয়তো পার ক্যান্ডিডেট সাপোজ 3 মিনিট ধরে রেখেছেন। এবার ওনারা দেখছেন তো 1 মিনিট ধরে এমন একটা গল্প বা ছড়া বলছে, যে ছড়াটাতে আমি বুঝতেই পারছি না যে ও কি শেখাতে যাচ্ছে। ও ওকে একটা ছড়া পড়াবে, নাকি গণিতের টপিক পড়াবে, কি পড়াতে যাচ্ছে এটা ক্লিয়ারই না। হা করে ইন্টারভিউয়ার অপেক্ষা করে আছে, যাচ্ছে কি শেখাতে চলেছে সেটা নিয়ে। তাহলে এই রকম প্রথমে যদি কিছু থাকে, সেটাকে চেষ্টা করতে হবে বাদ দিতে, না হলে সেটাকে ছোট করতে। তাহলে আমি একটা বলি, এক্সাম্পল দিলে এটা আরো ভালোভাবে বুঝতে পারবে। যেমন কেউ দিন আর রাতের ধারণাটা টপিক আকারে দেবে, এবং তার জন্য খুব সুন্দর একটা ছড়া আছে। সূর্যি মামা উঠলে পারে মিষ্টি আলো আসে, পাখিরা সব গান গিয়ে ভাই আকাশ পানে ভাসে। তারপরে আরো এরকম 4 লাইন 5 লাইনের আছে। তাহলে এই 5 লাইনের ছড়া যখন সে করতে যাবে, এই 5 লাইন বলছি, 8 লাইনে যখন ছড়াটা করবে, দিন রাত্রের ধারণার সঙ্গে অনেক, মানে ছড়াটা শেষ হবে, তারপরে হয়তো কিছু কথা বলবে, তারপরে তার মানে কানেকশন সে করবে যে আজকে সে দিন রাত্রের ধারণা দিয়ে যাচ্ছে। তাহলে প্রথমে প্রায় দেখা যাবে 1 মিনিটের কাছাকাছি, যেখানে ইন্টারভিউয়ারের কাছে ব্যাপারটা একটা বুঝতেই পারছে না যে কি করছে। তো আরে আপনি ডিরেক্ট শুরু করুন, কি বিষয়টা শুরু করছেন শুরু করুন, মানে ইন্টারভিউয়ার তখন বিরক্ত হচ্ছে। তাহলে আমি কি করব? তাহলে আমি যে ছড়াটা তৈরি করেছি, সেই ছড়াটাকে এবার আমাকে ভাবতে হবে একটু ফ্রেমিং করা। যেমন সূর্যি মামা উঠলে পারে মিষ্টি আলো আসে, আমি শুধু এই 2টি লাইন নিয়ে যাব।
এখানে আর একটা বিষয় বোঝাবো যে আমি শুরুটা কি করব, কিভাবে করব, এবং কিভাবে কথোপকথনটা স্টুডেন্টদের সঙ্গে মানে ইন্টারাকশনটা কিভাবে হবে। প্রথমেই নিয়ম মাফিক তুমি কিন্তু শ্রেণীটা লিখতে যাবে। খুব সম্ভাবনা থাকবে ইন্টারভিউয়ার তোমাকে বলবে যে আপনি ডিরেক্ট টপিকে যান। যদি না বলেন, শ্রেণীটা লেখার পরে তুমি আর তেমন বোর্ড ওয়ার্ক করবে না। শ্রেণী লেখার পর আর তেমন বোর্ড ওয়ার্ক তুমি করবে না, তুমি কিন্তু টপিকের দিকে যাবে এবং মাঝে পথে কথোপকথনের মধ্যে দিয়ে তুমি তারিখ এবং বিষয়টা লিখবে। বুঝা গেল? এবার আমি শ্রেণীটা কেন বলতে বলছি, শ্রেণীটা লেখার কথা কেন বলছি, তার কারণ একই টপিক, একই জাতীয় জিনিস মানে ক্লাস 1 এর একরকম, 3 এর ক্ষেত্রে একরকম, আবার 4 এর ক্ষেত্রে একরকম, বা 2 এর ক্ষেত্রে একরকম, 4 এর ক্ষেত্রে একরকম। তো যদি ক্লাসটা শ্রেণীটা বোঝা যায়, তাহলে তুমি কিভাবে মানে কাদেরকে শেখাচ্ছ, শিশুদের স্তর অনুযায়ী তো শেখানোর আলাদা ভাগ আছে, বা আমার টপিকটা কতটা ডেপথ হবে তার একটা ব্যাপার রয়েছে। তো সে কারণেই শ্রেণীটা লেখাটা দরকার। যদি ইন্টারভিউয়ার প্রথমেই বলে দিচ্ছেন না ডিরেক্ট টপিক শুরু করুন, তাহলে তো আমার কোনো চাপই নেই। এবার আমি একটু দেখাই। আচ্ছা আমার ছোট্ট শিক্ষার্থীরা, আজকে তোমাদের শ্রেণী 3 থেকে একটা মজার বিষয় শিখবো। এমন একটা বিষয় যেটা তোমরা দেখো কিন্তু আদতে সেটা হয় না। আচ্ছা কি? তোমরা সবাই দেখো তো, সূর্যি মামা উঠলে পারে মিষ্টি আলো আসে। দেখো সবাই, সূর্যি মামা উঠলে পারে মিষ্টি আলো আসে, তাই তো? সূর্যি মামা উঠে, দেখেছো সূর্যি মামাকে উঠতে? সূর্যি মামা কোন দিকে ওঠে গো? পূর্ব দিকে ওঠে, ঠিক। সান রাইজেস ইন দা ইস্ট। আর কোন দিকে অস্ত যায়? পশ্চিম দিকে, তাই তো? তাহলে সূর্য পূর্ব দিকে উঠে এই গিয়ে পশ্চিম দিকে অস্ত যায়। তোমরা দেখছো বটে যে সূর্য এইভাবে চলে যাচ্ছে, কিন্তু আদতে সূর্য চলে না, পৃথিবীটা চলছে। তোমাদের মনে হবে আরে স্যার এই কি কথা বলছেন, প্রতিদিন দেখছি। আচ্ছা কেন তোমরা এমনটা দেখো, আজকে আমরা সেই বিষয়টা জানবো। তার সঙ্গে এটাও জানবো, এই যে সকালে তোমরা দেখছো যে দিন হচ্ছে, আবার সন্ধ্যাবেলায় সূর্য চলে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে, এই দিন এবং রাত্রি কিভাবে হয় সেটাও তোমরা জানবে। এই হচ্ছে আমাদের সান সূর্যি মামা, এর চারিদিকে আমাদের কিন্তু পৃথিবী ঘোরে। এই হচ্ছে আমাদের প্রিয় পৃথিবী, আর্থ। ঠিক আছে? পৃথিবী যেমন সূর্যের চারিদিকে ঘোরে, তেমন পৃথিবী তার নিজের চারিদিকেও ঘোরে। যেমন দেখো, এই যে তোমরা সামনে দাঁড়িয়ে আছো, আমি ধরে নাও তোমাদের চারিদিকে এইভাবে ঘুরছি। ঠিক আছে? তোমরা যখন ট্রেনে যাও, ট্রেনটা তো চলে, আর বাইরের জিনিসগুলো কিন্তু স্থির থাকে। কিন্তু ট্রেন থেকে দেখে কি মনে হয় যে বাইরের সেগুলো চলছে, তাই তো? চলমান মনে হয়। কিন্তু আসলে তোমার ট্রেনটা চলছে, বাইরেটা স্থির, তাই তো? এমনটা হয়, তোমরা খেয়াল করেছো তো ট্রেনে যাওয়ার সময়? বাবা, সবাই খেয়াল করেছো, তাহলে তো খুব ভালো বুঝতে পারবে এটা। তেমনি আমরা পৃথিবীর উপরে থাকি। এবার পৃথিবী এইভাবে ঘোরার ফলে আমরা দেখছি সূর্যটা যাচ্ছে। ধরো তোমরা সবাই আমার সূর্য, তোমাদের কারো একজনকে আমি নিচ্ছি। ঠিক আছে? তোমরা এসো আমার সামনে দাঁড়াও। আচ্ছা সুস্মিতা, তুমি এসো, দাঁড়াও সামনে। এবার আমি পৃথিবী, আমি ঘুরছি। তুমি যদি সূর্য হও, তোমার আলোটা কোন দিকে পড়বে? তুমি যদি সূর্য হও, তোমরা সবাই বলো সুস্মিতার আলোটা আমার এই সামনের দিকে পড়বে, তাই তো? আচ্ছা, আলো যখন কোথাও থাকে তখন সেটা দেখতে পাই। যেমন এই ঘরে যখন আলো রয়েছে তখন দেখা যাচ্ছে, আলো না থাকলেই যদি তোমাদের দরজা জানলাগুলো বন্ধ করে দেওয়া হয়, লাইট বন্ধ করে দেওয়া, তাহলে কি হয়ে যাবে? অন্ধকার, রাত্রি, আর কিছুই দেখা যাবে না। তেমনি এই যে পৃথিবী এবং সূর্যের আলো পড়ছে, যে জায়গাটা পড়ছে সেই জায়গাটা হয় কি? দিন, ডে। ঠিক এই যে সানের
আলো এই অংশটাই পড়ছে, এই অংশটা হচ্ছে ডে। আর তাহলে বলো তার বিপরীত দিকটা কি হবে? ঠিক এই যে আমার সামনেটাই যদি আলো পড়ে দিন হয়, পেছনের দিকটা কি থাকবে? রাত্রি, তাই না? পেছনের দিকটা অন্ধকার থাকবে। এবার আমি যেমন যেমন ঘুরবো তেমন তেমন দেখো আলো থেকে ধীরে ধীরে অন্ধকারের দিকে এই দিকটা চলে যাচ্ছে, তাই না? ধীরে 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 চলে যাচ্ছে। এবার এই দেখো আমার পেছন দিকটা আস্তে 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 দিনের দিকে যাচ্ছে, দিন হচ্ছে। সেই কারণেই আমরা ওই রকম দেখতে পাই। পৃথিবীতে ধীরে 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 সকাল থেকে সন্ধে হয়, তারপরে আমরা আর সূর্যকে দেখতে পাই না। মানে আমরা তখন পেছনের দিকে চলে যাই। আবার ধীরে 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 ঘুরে ঘুরে যখন আবার সূর্যের দিকে আসে, আবার সেই জায়গাটাই দিন। তাহলে তোমরা বুঝতে পারলে দিন ও রাত্রি কিভাবে হয়। এরপরে আমরা সাপোজ এই জায়গায় আমাকে ইন্টারভিউ, আচ্ছা আচ্ছা আসুন, আমরা এই যে ঘন্টা পড়ে গেল, এর পরের দিন একটা মজার খেলা খেলবো এই নিয়ে। জাস্ট এইটুকুটা। যদি দেখো ইন্টারভিউয়ার খুব তাড়াতে আছে, তাহলে তুমি শুধু এটুকু বলছো যে স্যার বোর্ডটা মুছে দিই। না না, আসুন আসুন, এর পরের দিন আমরা বাকি বিষয়টা শিখবো, হবে? তো ওই জায়গায় মানে যখন ইন্টারভিউয়ার তোমাকে ডেকে নিচ্ছে, শুধু চেষ্টা করবে দুটো কথা, যে এরপরে একটা মজার বিষয় রয়েছে এর সঙ্গে, আমরা সেটা পরের দিন তাহলে জানবো। স্যার বোর্ডটা মুছে দিই, ম্যাম স্যার বোর্ডটা মুছে দিই। বোঝাতে পারলাম? এবার এখানে আর দুটো কথা বলবো। দেখো, যখন আমি টপিকটা শুরু করলাম, মোটামুটি তোমরা যদি দেখো 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই বোঝা যাচ্ছে যে আমি কি শেখাতে চলেছি। এবং যদি তুমি 2 থেকে 2.5 এবং 3 মিনিট অবধি দেখো, আমার যে টিচিং স্কিল রয়েছে, মানে আমি পূর্ব জ্ঞানের সঙ্গে সমন্বয় সাধন করলাম, আমি অন্য বিষয়ের সঙ্গে সমন্বয় সাধন করলাম, সান, ডে, আর্থ, তারপর সানরাইজেস ইন দ্য ইস্ট ইংরেজি বিষয়ের সঙ্গে ইন্টারেস্টিং ওয়েতে বিষয়ের উপস্থাপন করলাম যে আজকে আমরা কি পড়াতে চলেছি দিন বা রাত্রি। এবার এখানে তোমাদের মনে হবে যে স্যার আপনি তো আজকের পাঠ, এই কথাটা আজকের পাঠ দিন ও রাত্রি, এই কথাটা লিখলেন না। আমি এই কথাটা লিখবো কখন বলতো? যখন দেখছি ইন্টারভিউ খুব মন দিয়ে শুনছেন আমার এবং চলছে আমার, এবং আমি এই যে ডে অ্যান্ড নাইট, এই যে দিন, এই জায়গাটা এসেছিলাম না, যখন ছবিতে দেখালাম যে দেখো এই অংশটাই তাহলে সূর্যের আলো পড়ছে, এই অংশটা দিন, তখন আমি লিখবো আজকের পাঠ দিন ও রাত্রি। ঠিক আছে? তখন আমরা জানবো, তার আগে না। তার আগে এই কথাগুলো লেখার খুব একটা দরকার নেই, যে লিখতেই হবে যে আজকের পাঠ দিন ও রাত্রি, এটা লেখার খুব একটা দরকার নেই। এবার এমন কিছু টপিক থাকবে যে টপিকটা খুব শর্ট, যে টপিকটাতে এত কিছু বলার নেই, তুমি ওখানে কিন্তু এই মানে এই কি আজকে আমরা শিখতে চলেছি সেটা লেখার মতন তোমার হাতে সময় রয়েছে। এই টপিকটার ক্ষেত্রে আমরা যদি প্রথমের দিকে সময় নিতাম, এবার ইন্টারভিউয়ার আমাকে যদি 2 মিনিট পরে ডেকে নিত, তাহলে আমার এই যে জায়গাটা, এইটা দেখাতে পারতাম না আমি, আমার একটা ক্ল্যারিটি তৈরি হতো না। এবার এখানে আরো একটা তোমাদের প্রশ্ন ছিল যে স্যার যখন আমাদের প্রশ্ন করছেন ইন্টারভিউয়ার, তখন আমরা কিভাবে বোঝাবো। এখানে যেমন ধরে নাও, যদি প্রশ্ন করে আচ্ছা পৃথিবীর এই যে ঘুরছে, স্যার পৃথিবী যে ঘুরছে, পৃথিবী ঘুরতে কত সময় লাগে? এটা কিন্তু অ্যাজ এ ইন্টারভিউয়ার করছে, তখন আমি বলছি যে স্যার পৃথিবী তার নিজের চারিদিকে একবার ঘুরতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট, প্রায় 24 ঘন্টা। এবং ধরে নাও এবার ইন্টারভিউয়ার জিজ্ঞাসা করছেন, আচ্ছা আমরা পৃথিবীর উপর পৃষ্ঠে রয়েছি, পৃথিবী ঘুরছে, আমরা পড়ে যাচ্ছি না কেন? তখন এটা কিন্তু ওনারা আউট অফ কিউরিওসিটি জিজ্ঞাসা করছেন, চাইল্ড লাইক, তারা ইনফরমেটিভ জানছে না, তারা বোঝাতে চাইছে। তখন তুমি বলছো যে খুব ভালো প্রশ্ন করেছো, পৃথিবী ঘুরছে তবু আমরা পড়ে যাচ্ছি না কেন?
আসলে তোমরা যদি কোনো জিনিসকে উপরে ছোড়ো পৃথিবী থেকে, দেখবে সেটা নিচে নেমে আসছে। যে কোনো জিনিসকে উপরে ছোড়ো, দেখো সেটা নিচে নেমে আসছে। কেন নেমে আসছে এটা কখনো ভেবেছো? আসলে পৃথিবী প্রতিটা জিনিসকে তার নিজের দিকে টানছে, আকর্ষণ করছে। ঠিক চুম্বক যেমন লোহাকে টানে, তেমন। তো পৃথিবীর এই আকর্ষণ বলের কারণে কিন্তু আমরা পৃথিবীর উপরিপৃষ্ঠে, পৃথিবী ঘুরলেও আমরা পড়ে যাই না। যদি দেখো সাপোজ এই প্রশ্নটাতে উনি হয়তো বলছেন যে না না আপনি এমনি বলুন কারণটা কি, তখন তুমি বলছেন যে স্যার মাধ্যাকর্ষণ বলের কারণে পৃথিবী পৃথিবী ঘুরলেও আমরা পড়ে যাই। এবার বলো তোমাদের এই পার্টিকুলার বিষয়টা নিয়ে যে প্রশ্নগুলো আছে। স্যার স্যার আপনি স্যার পূর্বপার কোনো কিছু জানালেন না স্যার? এক মিনিট ওর আগে প্রশ্নটা শুনে নি। হ্যাঁ, পূর্বপাঠ। স্যার আপনি পূর্বপার কিছু বললেন না তো, যে আমি এটা আগে শিখিয়েছিলাম এটা, তারপরে তো আপনি স্যার বিষয়ে ঢুকলেন না। এবার আমি বলি, তোমরা তাহলে স্যার ক্লাসগুলো, আমার শেষের ক্লাসগুলো, এক মিনিট আমি এটা একটু বলে নি, এটা একটু বোঝার দরকার, খুবই ইম্পর্টেন্ট এটা। তুমি তাহলে আমার যে শেষের ক্লাসগুলো ভালোভাবে দেখো। পূর্ব পাঠের ধারণা তোমার ওখানে লেখা থাকলেও আদতে বিষয়টা হচ্ছে পূর্ব জ্ঞান যাচাই, যেটা তোমাদের পিয়াজে স্কিমার মধ্যে বলেছেন যে নতুন জ্ঞান গঠনের ক্ষেত্রে পূর্ব জ্ঞানের সহযোগিতা লাগে। সাপোজ আমি এর পূর্ব পাঠে শাকসবজির ধারণা পড়িয়েছি বা শাকসবজির গুরুত্ব পড়িয়েছি, তাহলে কি আমি পূর্ব পাঠের কথা বলবো? এর আগের পাঠে আমরা শাকসবজি উপযোগিতা সম্পর্কে জেনেছি, আজকে আমরা দিন রাত্রি সম্পর্কে জানব? নো, পূর্ব পাঠ কথাটা লেখা থাকলেও আদতে বিষয়টা হচ্ছে আমি যেটা শেখাতে যাচ্ছি তার সঙ্গে প্রাসঙ্গিক বাচ্চারা কি জানে সেটা যাচাইয়ের মধ্যে দিয়ে নতুন জ্ঞানের গঠন হবে, নাহলে কিন্তু হবে না। আর এটা কিন্তু আমার তোমার কথা নয়, এটা ওই যে বিরাট বিজ্ঞানী যারা তাদের সারা জীবনটা দিয়ে গেছেন তাদের পর্যবেক্ষণ, তাদের কথা। এবং সেটা সহযোগে যখন আমি এটা শেখালাম, যেমন ওই যে বলছি যে তোমরা তো দেখছো পৃথিবী ওই দিক থেকে ওদিকে যাচ্ছে, ট্রেনের গতি, এগুলোই হচ্ছে তার সে রিলেটেবল ইনফরমেশন, রিলেটেবল জিনিস যেগুলো সে আগে জানে, এবং এই টপিকটা শেখাতে গেলে, বোঝাতে গেলে সেগুলো সে জানে কিনা এটা আমাকে জানতে হবে। সে যদি না জানে তাহলে কিন্তু এটা আমি ভালোভাবে বোঝাতে পারবো। বা সে জানে, মধ্য বিষয়টা এইরকমই ছিল যে সে জানে এমন বিষয়ের সহযোগিতা নিয়ে আমাকে এটা বোঝাতে হবে। যেমন তোমরা টেটে শিখেছো যখন প্লেন উড়ে যাচ্ছে, প্লেনের ধারণা কোনো বাচ্চাকে যদি দিতে হয় তার আগে পাখির সঙ্গে সেটার একটা সম্পর্ক স্থাপন করো। হ্যাঁ বল কি বলছি? স্যার বলছি শ্রেণী বানানটা সম্পর্কে জিজ্ঞেস করছিলাম, আপনি তো দীর্ঘি লিখেছেন, ওটা স্যার বইগুলোতে হর্ষি লেখা আছে, সমস্ত বইতে হর্ষি লেখা আছে। বলো ঠিক। স্যার রাত্রিটাও তো Thank you. মনে হয় হচ্ছে। কোথায় লিখেছি গো? হ্যাঁ স্যার বলো। স্যার হুম। আপনি যে ছবিটা এঁকেছেন, আপনি সূর্য তার উপর দিকে যাচ্ছে, সূর্যের পাশ দিকে যাচ্ছে, যে দিন রাত্রি হচ্ছে, এটা স্যার সম্ভব নয় তো? পৃথিবীর আবর্তন গতির মাধ্যমে দিন রাত্রি হচ্ছে, বার্ষিক গতির ফলে হয় না তো স্যার? হ্যাঁ, বার্ষিক গতির কথা আমি এখানে কোথায় বললাম? স্যার এই যে আপনি ছবিটা এঁকেছেন, যেটা আপনি গোল করে, যে আপনি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। আচ্ছা, শোনো, যদি এখানে আমি শুধু এরকম লিখতাম যে শুধু সূর্য আর এই সাইডে পৃথিবীটা আমি যদি শুধু আঁকতাম, আর তোমার কথা হচ্ছে যে স্যার এইটার তো দেওয়ার কোনো দরকারই ছিল না, এই যে ঘুরছে এটার তো দেওয়ার কোনো প্রয়োজনই নেই এই গোল দাগটা। আপনি এখানে সূর্য করতে পারতেন, তার সামনাসামনি পৃথিবীটা আঁকতে পারতেন, সেটা করা যেত, কিন্তু তাহলে আমার যে সোলার সিস্টেমের যে সিস্টেমটা এটা বোঝানো যেত না। আর এই একটা দাগ কাটতে তো এমন খুব একটা বেশি সময় লাগবে না, কিন্তু এই যে দাগটা না কাটি তাহলে ছবিটা কিন্তু খুব একটা ঠিকঠাক হবে না, গাছ ছাড়া পাতা হয়ে যাবে। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার বলছিলাম তো ওদের তো গ্লোবের মাধ্যমেও তো আমরা দেখাতে পারি, তাহলে কি দেখানো আচ্ছা, যাবে? তুমি বলতে চাচ্ছ যে আমি তো গ্লোবের সাহায্যে দেখাতে পারি। গ্লোব যদি তোমার ওখানে থাকি তাহলে তুমি ওনাদের পারমিশন নিয়ে নিচ্ছ যে স্যার আমি কি
এই গ্লোবটাকে অ্যাজ আ এলটিএম ব্যবহার করতে পারি? স্যার আমি কি এই গ্লোবটাকে ব্যবহার করতে পারি আমার ডেমো দেখানোর জন্য? যে পারমিশন নিয়ে তুমি সেটা নিচ্ছ, সেক্ষেত্রে তুমি ওটা দেখাতে পারো। কিন্তু যদি তোমার সেখানে না থাকে গ্লোব, তাহলে তুমি কিভাবে করবে? তাহলে তোমার মনে হবে যে স্যার আমি যখন ক্লাসটাকে ইমাজিনারি ভাবছি, তাহলে আমি সব বিষয়গুলো ইমাজিনারি ভাববো, আমি একটা আহ ইয়ে ভাববো, তাদেরকে বলবো যে এই দেখো গ্লোব, দেখছো এই গ্লোবটা যেমন আমাদের, এই গ্লোবটা হচ্ছে পৃথিবীর একটা ক্ষুদ্র সংস্থা। না, এমনটা করো না, এতে করে আরো ব্যাপারটা অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে, আরো ব্যাপারটা বিমূর্ত হয়ে যাবে। আর বিমূর্ত বিষয় বোঝানোর ক্ষেত্রে, শেখানোর ক্ষেত্রে উপযোগী না। হ্যাঁ, এবার যে জায়গা আরেকটা কথা ছিল ইম্পর্টেন্ট, যে স্যার আমি 3 মিনিটের মধ্যে কতটুকু অংশ রাখবো, যে আমাকে এতটুকু অংশ 3 মিনিটে দেখাতেই হবে। এই যে আপনি কাটছাট করলেন, সেই কাটছাটটা কিসের জন্য করলেন? 3 মিনিটে তোমাকে যেটা দেখাতে হবে সেটা হচ্ছে এই পূর্ব জ্ঞান যাচাইয়ের মধ্য দিয়ে নতুন জ্ঞানের গঠন, ইন্টারেস্টিং ওয়েতে বিষয়ের উপস্থাপন, অন্য বিষয়ের সঙ্গে সমন্বয় সাধন এবং কিছু প্রশ্নকরণের মধ্য দিয়ে শিক্ষার্থীদের সেই শিক্ষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ। এই কয়েকটা জিনিস যেন তোমার সেই টপিকের সঙ্গে থাকে, সেই টপিক দেখানোর সঙ্গে থাকে। স্যার এবার আমি পরের টপিকে যাই। হ্যাঁ বলো। স্যার একটা কোশ্চেন ছিল, বলছি যে এই পড়ানোর পর যদি জিজ্ঞাসা করে এই যেটা আপনি পড়ালেন, যে আপনি এটা কোন মেথডে পড়ালেন, তাহলে এটা কি মেথড হবে স্যার? হ্যাঁ, এটা হিউরিস্টিক মেথড। তোমার যেটা করিয়েছিলাম হিউরিস্টিক মেথডেরই বাংলা বলেছিলাম আমি ওখানে। হিউরিস্টিক মানে অনুসন্ধিৎসু। তোমাদের কি মনে পড়ছে যেটা আমি করেছিলাম? কি ছিল ওটার হিউরিস্টিক বানানটা বলতে ছিলাম একবার যদি বল। সব মেথড গুলো লিখিয়ে দিয়েছিলাম যে কোন সাবজেক্ট কি টপিক কি মেথড ব্যবহার করব। গ্রামের ক্ষেত্রে ইন্ডাকটিভ মেথড, গণিতের ক্ষেত্রে সমস্যা সমাধান পদ্ধতি, হ্যাঁ এগুলো। পরিবেশের ক্ষেত্রে স্যার বলেছেন হিউরিস্টিক মেথডটা। হ্যাঁ, তো এটা যে প্রজেক্ট বলো পদ্ধতি কি বা প্রজেক্টের মাধ্যমে। প্রজেক্ট মেথডটা আমি কিন্তু এর পরে রাখতাম। আমি হয়তো বলতাম যে আচ্ছা তোমরা তাহলে এরকম একটা ছবি বানাবে, বানিয়ে পৃথিবীর কোন অংশে দিন আর কোন অংশে রাত হচ্ছে সেটা তোমাদের ছবি মাধ্যম দিয়ে দেখাতে হবে। স্যার এই যে আপনি যেটা করলেন, স্যার আপনি যেটা করলেন এটাকে যদি আমি বোঝানোর সময় এইটা বলার আগে একবার টর্চ আর একটা বল এইকে যদি বিষয়টাকে বোর্ডে দেখাতাম, তারপরে বিষয়টায় আসতাম, তাহলে স্যার ওটাই স্যার প্রজেক্ট মেথডের মাধ্যমে বলতে পারতাম। একদম একদম একদম, খুব সুন্দর। এখানে তো আমি ওটাই প্রথমেই তোমাদের কাছে শুরুতেই বললাম যে আমি কিন্তু টপিকের ডেমনস্ট্রেশন দেখাচ্ছি না। আই এম গিভিং ইউ দ্য আইডিয়া দিচ্ছি, তুমি নিজে ভেবে আপনি যেটা করলেন সেটা হচ্ছে অনুসন্ধিৎসা জাগরণ পদ্ধতির মাধ্যমে শুরু করলেন। একদম। এবং এই পদ্ধতিটা আমার মনে হয় পরিবেশের যে কোনো টপিক, মানে তুমি প্রজেক্ট মেথড ব্যবহার করো না কেন, প্রজেক্ট মেথড ব্যবহার করো, তুমি স্টোরি টেলিং মেথড ব্যবহার করতে পারো, যে কিছু ব্যবহার করতে পারো, তার সঙ্গে এই পার্টিকুলার তোমাদের যখন আমি লেখাই মেথড গুলো সব লেখাই, তুমি একটু মনে করে দেখো আমি বলেছিলাম যে এই পার্টিকুলার মেথডটা এই সাবজেক্টের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এটা আবিষ্কারের মধ্য দিয়ে এসেছে। যেমন সমস্যা সমাধান পদ্ধতি, ইন্ডাকটিভ মেথড, গ্রামার বা ব্যাকরণ শেখানো থেকে। তো তুমি অন্যান্য মেথডের সঙ্গে যদি এই মেথডটাও রাখো সেটা আরো বেশি উপযোগী হয়। তুমি সেখানে বলতে পারছো যে স্যার আমি এখানে প্রজেক্ট মেথড এবং হিউরিস্টিক মেথড, অনুসন্ধিৎসু জাগরণের মধ্য দিয়ে শিক্ষার্থীদের শেখানোর যে পদ্ধতি সেটা আমি ব্যবহার করি। স্যার বলছিলাম যে এখানে যদি স্যার আমি আমার মার্কারটাকে সূর্য আর ডাস্টারটাকে স্যার মানে পৃথিবী ধরি, যে দেখো এই পেনটা হচ্ছে সূর্যের আলো, আমার ডাস্টারের প্রথম সামনের অংশটাতে পড়ছে ওই অংশের দিন, কিন্তু পিছনের অংশটাতে তো আলোটা পড়ছে না, ওই পিছনের অংশটা হচ্ছে রাত্রি, এটা বলতে পারি স্যার? এটা বলতে পারো,
এটা বলতে পারো, কিন্তু আমি যেটাই করার চেষ্টা করলাম তাদেরকে অংশগ্রহণ করালাম এই প্রসেসটার মধ্যে দিয়ে। বোঝা গেল? করতে তুমি সবই পারো, মধ্য কথা খেয়াল রাখতে হবে যেন বিষয়টা এরকম ইন্টারেস্টিং হয়। অনেকের কি হচ্ছে, টপিক দেখাতে গিয়ে খাপছাড়া ভাব আসছে, ঠিকঠাক করে মানে পরপর সাজানো নেই, এবং সঠিক স্টেপ ফলো না করার জন্য সেটা ইন্টারেস্টিং লাগছে না, সঠিক মেথড ব্যবহার না করার জন্য সেটা যে আকর্ষণীয় তেমন হচ্ছে না। এবার আমি আর দু একটা কথা বলার পর তারপরে আবার এটাতে আসবো। এই যে ব্যাপারটা আমি তোমাদের বোঝালাম, এর সঙ্গে রিলেটেবল আরো কয়েক জাস্ট 2 মিনিট, জাস্ট আমি দু একটা কথা বলবো। সাপোজ কেউ চাঁদের ধারণা দিল, চাঁদের ধারণা আছে, চাঁদ সম্পর্কে ক্লাস 3-তে আছে, তো সে হয়তো কিছু না কিছু, যেমন কেউ কেউ দেখছি সুন্দর সুন্দর গান বলছে চাঁদ নিয়ে, গান অনেক কিছু আছে। সাপোজ এরকমই কেউ একটা গান ধরছি, এরকম একটা গান বা ছড়া ধরো, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর আপ অ্যাবভ দ্য ওয়ার্ল্ড সো হাই লাইক আ ডায়মন্ড ইন দ্য স্কাই। এবার এই পুরো রাইমটা সম্পূর্ণ বলার দরকার নেই, এই পুরো রাইমটা সম্পূর্ণ বলার দরকার নেই, জাস্ট আমার ওই শুরুটা করতে যেটুকু দরকার। আচ্ছা, তোমরা ছোটতে তো সেই টুইঙ্কল টুইঙ্কল রাইমটা সবাই শিখেছো তাই না? মনে আছে তোমাদের? টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, স্টার কখন দেখা যায় গো? রাত্রিবেলা। এই রাত্রিবেলা ওই টুইঙ্কল টুইঙ্কল স্টার ছাড়া আর কাকে দেখতে পাও? ঠিক আমাদের চাঁদ মামাকে, তাই না? মুন। ভেরি গুড। তাহলে তোমরা কি চাঁদকে ভালোভাবে লক্ষ্য করেছো? সবাই লক্ষ্য করেছো? তাহলে তোমরা তো দেখে থাকবে কখনো চাঁদটা এইরকম গোল, কখনো বা মনে হয় যেন কে অর্ধেকটা খেয়ে নিল, কখনো মনে হয় যে সে একেবারেই রোগা হয়ে গেছে কাস্তের মতন, আবার মাঝে মধ্যে হাওয়া হয়ে যায়, দেখতেই পাওয়া যায় না, কে নিয়ে যায় গো চাঁদকে তখন? আবার কোথা থেকেই বা চলে আসে? এইগুলো কখনো তোমরা ভেবেছো? আচ্ছা, সুভাষ ভেবেছে, সুভাষ গল্পও শুনেছে যে কেউ নাকি খেয়ে নেয় চাঁদকে। আজকে আমরা সবাই জানবো যে এমনটা কেন হয়। চাঁদ সম্পর্কে আজকে আমরা জানবো। আজকের পাঠ চাঁদ। এবার আমি তারপরে টপিকে যাচ্ছি। দেখো, এখানেও পরিবেশ শেখানোর ওই যে মেথড, ওই মেথড অবলম্বন করেই আমি টপিক পড়ালাম, টপিকের মধ্যে ঢুকলাম, এবং ইন্টারভিউয়ারের কাছে একটা ক্ল্যারিটি চলে এলো যে আমি কি শেখাতে চলেছি, যে চাঁদের আকারের পরিবর্তন কেন হয়, এবং চাঁদ সম্পর্কে আমি বাচ্চাদের ধারণা দিতে যাবো। এবং এইভাবে শুরু করলে উনাদেরও একটা আকর্ষণ তৈরি হবে। এই যে হোয়াই, কেন রয়েছে না, এর সমাধানটা তারা আস্তে 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 খুঁজতে খুঁজতে যাবে। সাপোজ তোমার এই হোয়াই এর মধ্যে যেমন চাঁদের আকার পরিবর্তন, চলে যাওয়া, আসা, বা এখানে আরো একটা কথা হয়তো তুমি জুড়ে দিতে পারতে, যে তোমরা এই যে গোল চাঁদ দেখো জল করে, তখন তার মধ্যে কি কিছু দেখতে পাও? আচ্ছা, কত আঁকি বুকি কাটা থাকে, সুভাষ বলছে মনে হয় যেন তার মধ্যে কেউ থাকে। আচ্ছা, কি থাকে সেটাও আজকে আমরা জানবো, এবং তারপরে তুমি ধীরে ধীরে একটা একটা করে যে কেন চাঁদের স্টেপ এরকম পরিবর্তন হয়, কোথা কেন চলে যায় আবার আসে। সাপোজ তুমি জাস্ট শুরু করেছো, কিছুটা বোঝানো হলো কেন স্টেপটা তোমাকে ডেকে নেই, ইন্টারভিউয়াররা বুঝতে পারবেন যে আচ্ছা এরপরে উনি কিন্তু এইভাবে এটা বোঝাবেন, তারপরে চাঁদের মধ্যে যে বড় বড় গর্ত থাকে যে কারণে কালো কালো দেখা যায়, এগুলো হয়তো উনি বোঝাবেন। এটা ইন্টারভিউয়ার বুঝতে পারবে। ইন্টারভিউয়ার শুধু দেখবে যে আমার বোঝানোর টেকনিকটা কেমন, আমার টিচিং স্কিল আছে কিনা, যার জন্য ওনারা আমাকে মার্কসটা দেবেন টিচিং অ্যাপটিটিউডের, সেটা আমার কতটা রয়েছে সেটা পর্যবেক্ষণ করে ওনার মার্কসটা দেবে। আমি এখানে আরো একটা কথা বলার পর তারপরে বলবো।
তারপরে ধরো কেউ টুইঙ্কেল টুইঙ্কেল বাদ দাও, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলে কি হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির পুরো ছড়া, পুরোটা বলার দরকার নেই, তুমি শুধু এইভাবে শুরু করো। আচ্ছা, ছোটবেলায় তোমরা সেই চাঁদ উঠেছে ফুল ফুটেছে এই ছড়াটা তো সবাই শুনেছো, তাই না? মনে আছে? চাঁদ উঠেছে ফুল ফুটেছে, চাঁদ উঠতে দেখেছো কখনো তোমরা? হ্যাঁ দেখেছো। চাঁদ দেখতে কেমন গো? আচ্ছা আচ্ছা, সুভাষ বলছে গোল, ঠিক চাঁদ গোল। অঙ্কিতা বলছে গোল ঠিক নয় স্যার, অঙ্কিতাও কিন্তু ঠিক বলছে, চাঁদ কখনো এমন, কখনো আবার আহ কুমড়োকে পাতলা করে কাটলে যেমন হয় তেমন, কখনো বা কাস্তের মতন একবারে পাতলা, আবার কখনো কখনো তোমরা খেয়াল করেছো আকাশে চাঁদকে দেখাই যায় না, যায় কোথায় চাঁদ? বুঝতে পারছো কিভাবে আমি টপিকটা সাজাবো? আমি এই জিনিসটাই তোমাদের শেখাতে চলেছি। এবার তোমাদের আমি ওই ব্যাপারটায় আছি যে স্যার খুব বেশি অঙ্গি ভঙ্গি, খুব বেশি এই ছড়া, তোমাদেরকে আমি যদি পুরো ছড়াটা বলতাম, বা এই ছড়া না বলে আমি হয়তো চাঁদ নিয়ে, চাঁদ কেন আসে না আমার ঘরে, খুব ভালো গান করতে পারে, ও গান শুরু করলো, চাঁদ কেন আসে না আমার ঘরে, ওর মনে হচ্ছে যে আমি চাঁদের প্রসঙ্গ আনবো তাই আমি চাঁদের গান গাইছি, কিন্তু বিষয়টার সঙ্গে রিলেট করছে না ওটা খুব একটা, তখন মনে হবে যে এটা একটা অপ্রাসঙ্গিক, এবং সে যদি এইটুকু বলে হয়তো ইন্টারেস্টিং ওয়েতে ঢুকতে পারে দেন ঠিক আছে, এবার হয়তো সে গানটা 4 লাইনের গাইছে, তখন ওটা অপ্রয়োজনীয় এবং ইন্টারভিউ, প্রাইমারি ইন্টারভিউ ওরিয়েন্টেড ক্লাস এই টিচিংটা হলো না, প্রাইমারি ইন্টারভিউ যে ডেমোটা করতে হবে সেই ওরিয়েন্টেড হলো না। আচ্ছা, যেমন তোমাদের আমি পরিবেশ থেকে এরকম শেখাচ্ছি, তেমনই গণিত থেকে থাকবে, তেমনই তোমাদের কি বলবো ইংরেজি থেকে থাকবে, বাংলা থেকেও আমি দেখাবো তোমাদের। সাপোজ পঞ্চ ইন্দ্রিয় সবারই জানা, পঞ্চ ইন্দ্রিয়, কেউ মজার ছড়া করতে পারে, যে যার মতন সে করতে পারে। পঞ্চ ইন্দ্রিয়টাতে যদি সে শুধুমাত্র একটু ভেবে এইটাকে আনতে পারে, আচ্ছা কিভাবে শিক্ষার্থীর মধ্যে কৌতূহল জাগ্রত করবো, বা ইন্টারভিউয়ারের মানে ইন্টারেস্টিং ব্যাপারটা জাগ্রত করবো, এটা ভেবে সে ভাবলো যে আচ্ছা আমরা তো বডি পার্ট সম্পর্কে সবাই জেনেছি, তাই না? কি কি বডি পার্টস তোমরা জেনেছো? হ্যান্ড, হেড, ও সেই রাইমটার কথা মনে করছো, টু লিটল হ্যান্ডস টু ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। আজকে আমরা মজার রাইম নয়, তবে মজার কিছু অঙ্গের কথা জানবো, যে অঙ্গগুলো আশেপাশে কি ঘটছে তার কথা আমাদের জানিয়ে যায়। এমনকি আমরা যখন ঘুমিয়ে থাকি তখনও কিন্তু আমাদের জানাই গো যে আশেপাশে কি ঘটছে। আমাদের খুব মনে হচ্ছে না যে কি স্যার কি আমাদেরকে সব সময় এইরকম জানিয়ে দেয়। আচ্ছা, বাইরের সাড়া যে দিচ্ছে না, যে সাড়া দিচ্ছে, বাইরের সাড়া জানাচ্ছে, তাকে কিন্তু আমরা বলি বাংলায় ইন্দ্রিয়, ইংরেজিতে বলি সেন্সেস। তো এমন 5টা অঙ্গ রয়েছে যাদের আমরা ইন্দ্রিয় বলি। তাহলে 5কে পঞ্চ বলতে পারি তো? আজকে আমরা সেই পঞ্চ ইন্দ্রিয় সম্পর্কেই জানবো, আজকে পঞ্চ ইন্দ্রিয়। আচ্ছা, তোমাদের শ্রেণী তৃতীয়ই যে পরিবেশ বই আছে, আমাদের পরিবেশ, তা থেকে একটা মজার জিনিস জানবো। আজকে এমন কিছু জনের কথা জানবো যারা আমাদের আশেপাশে কি ঘটছে তার কথা আমাদের জানিয়ে যায়। আরে তুমি যখন ঘুমিয়ে থাকো না, তখনও সে কিন্তু জানিয়ে যায় যে কি হচ্ছে। কি সে? আরে ভূত নয় গো, ভূত নয়, এ জানবে তোমরা। আমি কিছু আমাদের শরীরের অঙ্গের কথা বলছি, যারা বাইরের সাড়া আমাদের দেয়। এই যে বাইরের সাড়া আমাদের যে যারাই দেয় তাদের আমরা বলি ইন্দ্রিয়। কি বলি বলো আমার সঙ্গে? ইন্দ্রিয়। ইন্দ্রিয়কে ইংরেজিতে বলে সেন্স। আমাদের এমন 5টি
ইন্দ্রিয় রয়েছে। আচ্ছা, পাঁচকে আমরা পঞ্চ বলতে পারি তো? আজকে আমরা সেই পঞ্চ ইন্দ্রিয় সম্পর্কেই জানবো। আজকের পাঠ পঞ্চ ইন্দ্রিয়। আচ্ছা, তোমাদের জানার কৌতূহল হচ্ছে না যে ঘুমিয়ে থাকি অথচ আমাদের জানিয়ে দেয়? আজকে কিছু মজার খেলাও খেলবো। সবাই তৈরি তো? আচ্ছা, চোখ বন্ধ করো তাহলে সবাই। তোমরা চোখ বন্ধ করেছো? আচ্ছা, আমি কি আঁকলাম তোমরা দেখতে পাচ্ছো? আরে, আবার আমি কেমন কথা বলছি? চোখ বন্ধ করে কি দেখা যায়? আচ্ছা, এবার খোলো। কি এঁকেছি আমি? এটা চোখ, তাই তো? আই। তাহলে চোখ দিয়ে আমরা দেখতে পাই, চোখ বন্ধ থাকলে তো দেখতে পাবো না। তাহলে আশেপাশে কি ঘটছে, যেমন এই যে আমি লিখেছি, এঁকেছি চোখ, তার কথা তোমাকে কে জানালো গো? তোমার ওই দুটি চোখ, তাই না? আচ্ছা, চোখ বন্ধ থাকলেও কিন্তু তোমরা জানতে পারবে। চোখ বন্ধ করো, দেখো জানতে পারো কিনা। আমি কি করলাম? আচ্ছা, ক্ল্যাপিং করলাম, তালি মারলাম। তোমাদের তো চোখ বন্ধ ছিল, কিভাবে জানলে গো? কানে শুনে বুঝতে পারলে? আচ্ছা, তাহলে কান, কান ইংরেজি কি গো? ইয়ার। EAR, ইয়ার। এই ইয়ার দিয়ে আমরা কি করি? হিয়ার করি, তাই না? HEAR, হিয়ার, শুনি, তাই তো? আচ্ছা, তোমাদের মনে হচ্ছে যে সেই ঘুমিয়ে থাকি যখন, তখন আমাদের কে জানায়? জানবে, জানবে, থাম। তাহলে দেখতে পাচ্ছ আমি কিভাবে সাসপেন্স ক্রিয়েট করে করে যাচ্ছি। সাপোজ আমাকে এখানে ওনারা ডেকে নিলেন, বা আমাকে হয়তো ওনারা আউট অফ কিউরিয়াসিটি বললেন, আচ্ছা ঘুমিয়ে থাকা অবস্থায় কোন অঙ্গ জানিয়ে দেয়? আমি বলছি যে স্যার, যখন আমরা ঘুমিয়ে থাকি তখন যখন মশা বসে আমরা কিন্তু বুঝতে পারি, বা যখন শীত লাগে আমরা বুঝতে পারি যখন আমরা কম্বলটা টেনে নিই, এবং এই অনুভূতিগুলো বুঝতে পারি আমাদের ত্বকের সাহায্যে। তাহলে কিভাবে সাসপেন্স ক্রিয়েট করে আমি করব, এটা আমি বোঝাতে পারলাম। এবং 3 মিনিটের মধ্যে এইটাই তোমাকে রাখতে হবে, এই জিনিসটাই তোমাকে প্রেজেন্ট করতে হবে। এটা যেমন করে হোক, তুমি তোমার হয়তো কিছু টেকনিক, যেমন দেখো প্রথমে একরকম আমি করলাম, এটা এখন আবার অন্যরকম ভাবে করলাম, দুটোই একই রকম, একই সময় লাগলো। স্যার বলছি স্যার, তারপরে তুমি এটা করলে, এবার তোমার মনে হচ্ছে যে স্যার আমাকে হয়তো 2 মিনিটে ওনারা ডেকে নিলেন, তাহলে তো আমার পূর্ণ বোর্ড ওয়ার্কটা করা হলো না, শ্রেণী, তারিখ, বিষয়, এগুলো সব লেখা হলো না, হয়তো আজকের পাঠটাও লেখা হলো না। তাহলে তো আমার পূর্ণ বোর্ড ওয়ার্ক না হওয়ার কারণে কি আমার কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে? আমি বলবো কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না, যদি তুমি বিষয়টাকে খুব ইন্টারেস্টিং ওয়েতে প্রেজেন্ট করতে পারো। ওনারা তোমার এই টিচিং স্কিলটাই দেখছেন, ওনারা ওখানে এই টিচিং স্কিলটা দেখছেন, এবং তোমার কতটা স্কিল্ড ওই পার্টিকুলার ফিল্ডে, মানে তোমার টিচিং এর ক্ষেত্রে, সেটার উপর, মানে সেটাকে পর্যালোচনা করেই তোমার টিচিং অ্যাপটিটিউডের মার্কসটা। তোমাকে যদি জিজ্ঞাসা করেন যে আচ্ছা আপনি তো ম্যাডাম পূর্ণ বোর্ড ওয়ার্কটা করলেন না, তাহলে স্যার আমি কি বলবো? তাহলে আমি বলছি যে স্যার আমি আরো একটু বিষয়টা বোঝানোর পর আমি বোর্ড ওয়ার্কটা করতাম, আমি বিষয় আরো তারিখ বা এই কথাগুলো লিখতাম। আমার মনে হচ্ছে যে আমি খুব বেশি সময় পাবো না, সে কারণে সেগুলো আমি প্রথমে লিখিনি। বোঝা গেল? কিন্তু ক্লাসের ক্ষেত্রে আমি প্রথমে সেগুলো লেখার পরেই আমি শ্রেণীতে প্রবেশ করব। দেখো, স্যার, ওনারাও তো ঠিক আছে। জানেন যে 2 মিনিটের যদি এগুলো লিখতে যায়, ওগুলো করতে যায়, তাহলে তো ওর বিষয়টাই বোঝানো হবে না। হুম, স্যার বলছি যে ঠিক আছে, টিএলএম আর এলটিএম এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? তোমাদের সব ক্লাসগুলো না দেখা উচিত ছিল। টিএলএম, সাপোজ এরকম প্রশ্ন করলেন যে আচ্ছা স্যার টিএলএম এবং এলটিএম এর মধ্যে কি পার্থক্য আছে? স্যার বর্তমান, এবার উত্তরটা বলছি আমি, হ্যাঁ স্যার, বর্তমান শিক্ষা ব্যবস্থা শিশু কেন্দ্রিক, তো শিখনের সহায়ক যে উপকরণ, মানে কোনো একটা উপকরণ বানানোর ক্ষেত্রে শিক্ষক বা যিনি শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন,
তিনি মাথায় রাখবে যে সেটা শিখনে যেন বেশি উপযোগী হয়, মানে প্রথম প্রায়োরিটি হবে শিখন, তারপরে শিক্ষণ। কিন্তু আগে যে টিএলএম ছিল সেটা ছিল টিচার সেন্ট্রিক, মানে টিচার বিষয়টা বোঝাতে পারবেন এমন উপকরণ, তাই শিক্ষণটা সেখানে বেশি গুরুত্বপূর্ণ হতো, শিক্ষণ শিখন উপকরণ। যদি দেখো এবার, হ্যাঁ এখানেও আরো একটা বিষয় আমি তোমাদের জানাবো। তুমি ইন্টারভিউ হলে ঢোকার সঙ্গে সঙ্গে বুঝতে পারবে যে তোমার ইন্টারভিউয়ারের মাইন্ডসেট কেমন। উনি কি খুব তাড়াহুড়ো করছেন? যেমন তুমি ঢোকার সঙ্গে সঙ্গে, আচ্ছা আপনার নাম কি, আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি, তোমাকে একটা জায়গায় লিখতে বললো, আচ্ছা তুমি ঢুকছো, আচ্ছা আপনার নামটা লিখুন, বসুন বসুন, আপনার নামটা কি, আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি। এখানে তুমি বুঝতে পারবে ইন্টারভিউয়ার কিন্তু তাড়াহুড়োর মধ্যে আছে। এবার যদি তোমাকে এরকম ধরনের প্রশ্ন করে, তাহলে তুমি প্রথমে মেইন জিনিসটা বলবে। এলটিএম এবং টিএলএম এর পার্থক্য কি? আমি বলছি যে স্যার এলটিএম হচ্ছে লার্নিং টিচিং মেটেরিয়াল, শিখন শিক্ষণ উপকরণ। টিএলএম হচ্ছে টিচিং লার্নিং মেটেরিয়াল, শিক্ষণ শিখন উপকরণ। এলটিএম যেহেতু এখন চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, শিশু কেন্দ্রিক শিক্ষা, সেখানে শিক্ষার্থীদের বেশি প্রাধান্য দেওয়া হয়, শিখনের উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়, তাই কোনো শিখন সহায়ক উপকরণ নির্মাণের ক্ষেত্রে শিখনটার উপর যাতে শিখনের সহায়ক হয়, মানে তাহলে আমি আমার উত্তর করাটা দেখছো, যদি আমাকে ওই ব্রেক করে দিয়ে পরের প্রশ্ন চলে যান, আমার কিন্তু মোটামুটি উত্তর যাচ্ছিল। আমি তাহলে শুরুটা করছি জাস্ট অর্থটা দিয়ে, শুধু টু দা পয়েন্ট অর্থটা দিয়ে শুরু করছি। যদি শুনছে তাহলে আমি বলতে বলতে যাচ্ছি, যদি আমাকে মাঝপথে কেটে অন্যত্র চলে গেল, ব্যাস হয়ে গেছে, আমার ওইটুকুই ওনারা শুনতে চেয়েছিলেন। তাহলে উত্তর করার ক্ষেত্রে আমি খেয়াল রাখবো টু দা পয়েন্ট, এক্স্যাক্টলি ওনারা যেটা চাইছেন সেটা দিয়ে শুরু করব। স্যার বলো। স্যার বলছিলাম যে যেটা ওই চাঁদের যেটা বোঝাচ্ছিলেন স্যার, ওটাতে কি যদি সময় পাই তাহলে আস্তে আস্তে অমাবস্যা পূর্ণিমা ওইদিকে যাব, মানে বোঝাতে বোঝাতে। হ্যাঁ, তুমি যেটা শুনছে ওই যে চাঁদ মাঝে মধ্যে চলে যাচ্ছে, চলে যাওয়ার পেছনে তো একটা রিজন রয়েছে, আবার চলে আসছে, তখন তুমি ধীরে ধীরে পূর্ণিমা অমাবস্যার কথা বলছো, তুমি চলতেই থাকছো, তার কারণ তোমার যে চাঁদের যে টপিকটা সেটা অনেক বড়। এবার তোমার মনে হবে যে স্যার তাহলে আপনি যে শেষ একটা পয়েন্ট বলেছিলেন যে শিক্ষার্থীদের দ্বারা যাচাই, সেটাই তো হলো না। আমি ওই কাজটা না করতে করতে যাব। সাপোজ আমার শেপের এই যে চেঞ্জেস অফ শেপ, মানে চাঁদের আকারের এই যে পরিবর্তন ঘটছে, এটা হয়তো আমার মোটা বোঝানো হলো। তখন আমি বলছি আচ্ছা তাহলে তোমরা জানলে কেন চাঁদের এই আকারের পরিবর্তন হয়? কেন গো? ঠিক চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে এবং চাঁদের নিজস্ব কোনো আলো না থাকার কারণে। এবার ওই যে চলে যাচ্ছে মাঝে মধ্যে, কোথায় যাচ্ছে সেটা চলো যাক। তাহলে এইভাবে ব্রেক, মানে যখন এরকম বড় কোনো টপিক করছো তখন এইভাবে ব্রেক করে করে যাচ্ছ। আচ্ছা স্যার, ডেমনস্ট্রেশনের শেষে কি কর্মপত্র? ডেমনস্ট্রেশনের শেষে কর্মপত্র দেওয়ার একটা কথা কিন্তু তোমরা শিখেছো টিচিং এর সময়। তাহলে কি করব ওটা? কর্মপত্রটা অ্যাকচুয়ালি হচ্ছে ফরমেটিভ ইভ্যালুয়েশন, যেগুলো আমি ক্লাসে বলেছি, প্রস্তুতিকালীন মূল্যায়ন। সেটা তুমি কর্মপত্র না দিয়ে একটা প্রজেক্ট ওয়ার্ক করাতে পারো, যে আচ্ছা তোমরা একটা ছবি আঁকতে পারবে যেখানে পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরছে এবং চাঁদ সম্পর্কে তোমরা কি কি জানলে বা তোমরা কি কি দেখতে পাও সেইগুলো সেখানে লিখবে, আমি তোমাদের সহযোগিতা করব। এটাও কিন্তু একটা প্রজেক্ট ওয়ার্ক হলো এবং সে ফরমেটিভ ইভ্যালুয়েশনই হলো। ফরমেটিভ ইভ্যালুয়েশন কাকে কাকে বলি আই হোপ যে তোমরা সেই ক্লাসে দেখেছো, এবং সেখানে দেখবে প্রজেক্ট ওয়ার্কটাও এই প্রস্তুতিকালীন মূল্যায়নেরই একটা অংশ। হ্যাঁ বলো বলো, শুনছি। বোর্ড মুছতে মুছতে একটু শুনি। বোর্ডের সাইজটা মানে সাইজটা কেমন থাকে? বোর্ডের সাইজ ছোট থাকে গো, এত বড় থাকে না। এটার এই পর্যন্ত ধরে নাও, এই পর্যন্ত বোর্ডটা তোমার থাকবে। হ্যাঁ রুম এখানে আরো সাইজও একটা ছোট কথা বলি। হবে। হ্যাঁ
না না এইরকম সাইজ স্যার ইন্টারভিউ রুমটাই তো ছোট হবে। হ্যাঁ, এবার কি হচ্ছে, এবার ইন্টারভিউ রুম হয়তো আরেকটু ছোট যদি হয় তাহলে, তবে আমি বোর্ডের যে ছবি দেখেছি, মানে বোর্ড যখন আনা হয়েছিল তখন আমি ভাগ্যক্রমে একজন সে ছবি, অনেক লট সেই বোর্ড যখন যায় আমি ছবি দেখেছি। আমার মনে হয়েছে, তোমরা দেখো ইন্টারভিউ বোর্ডে ছবি তো বোঝা যায় না, গাদা এই বোর্ড তার একটা ছবি তুলে আপলোড করছিল, এইটা মনে হয়েছে, এত দূরই আমার মনে হয়েছে দেখে। এবার স্যার বাংলা ছোট। মিডিয়ামের স্টার্টিং হলে এবার স্যার বোঝা যাবে যে রুম কত বড়, হ্যাঁ, বোর্ড কত বড়। কত বড় বোর্ড কত বড় এটা বোঝা যাবে, ঠিক এক্স্যাক্টলি। আরেকটা বিষয় আমি বলতে চাইছিলাম, হ্যাঁ বোর্ড ওয়ার্ক নিয়ে আরেকটা বিষয়, আমি এগুলো মনে হয় বলেছি তোমাদের, যে তোমরা একটা বিষয় খেয়াল করছো, আমি বোর্ড ওয়ার্ক খুব কম করছি। বোর্ড ওয়ার্ক খুব কম করার পেছনে এটা একটা কারণ, যে ওখানে বোর্ডের সাইজ ছোট হতে পারে, মানে আমার এখানে যত বড় আছে এত বড় তো নয়, হচ্ছে না। আবার আমি এখানে যত কমফোর্টেবলি বোর্ড ইউজ করছি, দেয়ালে সুন্দর করে ফিক্স করা আছে, আমি মনের মতন করে সেটা ব্যবহার করছি, দেখো মুছছি সুন্দর করে, কিন্তু ওখানে বোর্ড গুলো এইরকম ভাবে ফিক্স করা থাকবে না, কোন একটা স্ট্যান্ডে লাগানো থাকবে। সেক্ষেত্রে আমি যদি বেশি বোর্ড ওয়ার্ক করি এবং আমাকে মুছতে হয়, তাহলে ধরে নাও তোমার সমস্যায় পড়বে তুমি, ওটাতেই বেশি সময়টা চলে যায়, ওটাতেই বেশি সময়টা খেয়ে নেয়, যে বেশি লেখা এবং মুছা। স্যার সব থেকে সমস্যা যদি হবে, যদি বোর্ডের ডান দিকে দাঁড়ানোর সুযোগ থাকে, বাঁ দিকে দাঁড়ানোর সুযোগ হলে তো স্যার ভালো, কিন্তু ডান দিকে যদি জায়গা থাকে বোর্ডে, তাহলে ওখানে দাঁড়িয়ে মানে লিখতে অসুবিধা হবে। এরকম কি থাকবে? সাধারণত এরকম থাকে না। তার কারণ সবাই যেহেতু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ডান হাতেই লেখে, ওনারা বোর্ড গুলো তৈরি করার ক্ষেত্রে তোমরা ঢুকেই দেখবে এরকম এবার কি হচ্ছে, মানে ওখানে স্ট্রাকচারটা আমার হচ্ছে ছোট ছোট কিউবিক্যাল, একটা এই যে ঘরটাই দেখছো, এই ঘরটাকে হয়তো দুটো ভাগে ভাগ করে দিল বা চারটে ভাগে। তো তোমার আমার লেফট সাইডেও যদি কোনো একটা ছোট্ট রুম থাকে, সেখানেও ওনারা চেষ্টা করবেন বোর্ডটা যাতে করে এই সাইডে ফিক্স করার, যাতে করে ক্যান্ডিডেট এইভাবে ঢুকে গিয়ে ওইখানে ডান দিক থেকে দেখায়। বলো, আমি একটু দেখিনি তোমাদের প্রশ্নগুলো কার কি আছে। ডিরেক্ট টপিকে যেতে বললে তাহলে কি ডেট বাংলা বিষয় থেকে স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, কথা বলা যন্ত্রপাতি সেগুলো থেকে একটু আইডিয়া দিয়ে দেবেন? মানে আপনি আগে করিয়েছেন দেখেছি, কিন্তু সেগুলো মানে একটু বড় ছিল তো, মানে সেজন্য একটু ছোট করে আইডিয়া। বড়গুলোকে কিভাবে ছোট করলাম, বড়গুলো কিভাবে ছোট করলাম, এইভাবে ছোট করবে। যেমন আমার মনে পড়ছে, আমি একটা টপিক করাতে গিয়ে আমি নদীর একটা রেফারেন্স নিয়েছিলাম, যে আমাদের ছোট নদী চলে আঁকি বাকি, বৈশাখ মাসে তার হেঁটু জল থাকি, পার হয়ে যায় গরু, পার হয়ে যায় গাড়ি। এই যে এটা সাপোজ যেমন নিত্যবহ নদী, একজন পঞ্চম শ্রেণী থেকে দেখালো, তাকে এই বিষয়টাই আমি বললাম, তো ও অন্য একটা, ও যেমন আমাদের ছোট নদী চলে, না 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 ও কি করছিল, নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর, এই যে কবিতাটা আছে ক্লাস 3-তে, তো এটা সহযোগে সে করছিল, এবং কবিতাটা বলতে গিয়ে অনেকটা লম্বাও হচ্ছে, এবং তার সঙ্গে এবার এই যে জায়গাটা শেখাবো এটা খুব ইম্পর্টেন্ট। ওই যে বলছি যে প্রাসঙ্গিক ছড়া বা কবিতাটা কি, টপিকটা হচ্ছে নিত্যবহ নদী, নিত্যবহ নদী, ক্লাস 5। এবার দেখো, যখন ওই কবিতাটা বলছি, নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর, তানাই গেলি বেঁকে, তারপরে সে যাচ্ছে, আচ্ছা তোমরা নদী দেখেছো, দিয়ে মানে তার সঙ্গে খুব একটা রিলিভেন্স যাচ্ছে না, তারপরে ব্যাপারটাকে অনেক বড় হয়ে যাচ্ছে। মানে আমি যদি সেগুলো অ্যাকচুয়ালি আমি কি করি, আমি কোনো যে ক্যান্ডিডেটের যে মকের যে রেকর্ডিং সেটা করি না, যদি ওটা করা যেত বা করি না, তার পেছনে
রিজন দুটো, এক তো অনেক লেন্দি হয়, আমি যখন মক মানে সেটা মিনিমাম 1 ঘন্টা যায় মক, তারপরে বিভিন্ন প্রশ্নের উত্তর কিভাবে করবে, তারপরে গাইডেন্স। আর একটা কারণ, সে যখন আমার কাছে আসে, যে ক্যান্ডিডেট আছে তার বিভিন্ন বিষয় সে আমাকে জানায়, বিভিন্ন সমস্যাগুলো, বা সে যে পারছে না সেটা আমি চাই না যে পাবলিক হোক, এই দুটো কারণ। তো ব্যাপারটা একটা আইডিয়া এরকম না যে এই রকম ভাবে সে করছিল। এবং তাতে করে তোমরা তো শুনলে যে এই কবিতাটা, তারপরে সে বলছে নদী দেখেছো, নদী কোথায় দেখেছো, কয়েকটা নদীর নাম বলো, এভাবে করে করে যাচ্ছে। এটা তাকে আমি যেটা করালাম সেটা এই রকম, ওই কবিতাটা না করে আমি এই ছড়াটা বললাম যে আচ্ছা তুমি এইরকম বলো যে, আচ্ছা তোমরা তো সেই দ্বিতীয় ক্লাসে নদী নদী ও মাই গড, আমাদের ছোট নদী, ইয়েস, এভাবে করো যে আচ্ছা তোমরা তো দ্বিতীয় শ্রেণীতে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হেঁটু জল থাকে। এই ছড়াটা সবাই শুনেছ, শিখেছো তোমরা, মনে আছে তো? আচ্ছা কখনো ভেবে দেখেছো সেই নদীতে হেঁটু জল কেন থাকে? আচ্ছা তখন বলেছিলাম না বৈশাখ মাসে গ্রীষ্মের সময় হেঁটু জল থাকে, আবার বর্ষার সময় অনেক জল হয়ে যায়, তাই তো? কিন্তু এমন অনেক নদী আছে যে নদীতে সারা বছর জল থাকে। হ্যাঁ গ্রীষ্মে একটু কমে বটে, তবে সেটা আর পার হওয়া যায় না, সেই নৌকা করেই যেতে হয়, মানে অনেকটা জল সারা বছর ধরে বয়। তা কোনো নদীতে গ্রীষ্মের সময় জল একেবারেই কমে যাচ্ছে, হেঁটে পার হওয়া যাচ্ছে, আবার কোনো নদীতে সারা বছর জল থাকছে, এমনটা কেন? বা এই জলগুলো আসে কোথা থেকে? নদী তোমরা দেখেছো তো? আচ্ছা সবাই দেখেছো নদী, এই নদী আসে কোথা থেকে, এত জল কোথা থেকে আসে? আজকে আমরা সেসব জানবো। তাহলে আজকে আমরা ওই প্রথম নদীটার কথা জানি, যে নদীতে সারা বছর জল বয়। এই যে নদীতে সারা বছর জল বয় তাকে আমরা বলি নিত্য বহ নদী। নিত্য মানে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, বহ মানে বহমান নদী, নিত্য বহ নদী। আমরা এই নিত্য বহ নদী সম্পর্কেই জানবো, কোথা থেকে আসে, কেন সারা বছর জল থেকে, সবকিছু। আচ্ছা তোমরাও তো এখন দেখছি মাঝে মধ্যে ছবি আঁকছো এমন পাহাড়ের, তাই না? পাহাড়ের সঙ্গে নদীও করো। এবার নদী কিন্তু করার সময় একটু খেয়াল রাখবে, এইভাবে নদী করলে হবে না, এখানে নিচে দিয়ে নদী করে নিলে হবে না, নদীটাকে তোমাদের এইভাবে টানতে হবে, এইভাবে টানতে হবে। কেন কেন এই পাহাড়ের কোণা থেকে আমি নদীটাকে টানলাম সেটাও আজকে জানবে। তোমরা তো কিভাবে বৃষ্টি হয় সেটা জেনেছো, তাই না? জলীয় বাষ্প যখন উপরের দিকে যায় ঠান্ডা হয়ে জলকণা তৈরি করে, তখন তার থেকে উঁচুতে যায় না, তখন যখন খুব ঠান্ডা হবে তখন জল কি হবে বলো? ফ্রিজে, যে ডিপ ফ্রিজ, সেখানে জল ভরলে কি হয়? বরফ জমে যায়। ঠিক তো এই যে পর্বত গুলো রয়েছে না, এই পর্বতের চূড়াগুলো অনেক উঁচুতে, এত উঁচুতে যেখানে তুমি যদি জল ঢালো সেটা বরফ হয়ে যাবে। তো এখানে যখন বৃষ্টি হয় সেই জলীয় বাষ্প গুলো লাগে তখন এখানে বরফ জমে যায়, জমে যায়। তোমরা আইসক্রিম খাও তো? আরে বাবা, আইসক্রিমের কথা শুনতেই, আচ্ছা আচ্ছা গরম আসুক তখন খাবে। আর হ্যাঁ আজকের যে বুঝবে সে কিন্তু খেতে পাবে কিভাবে এই নদীতে সারা বছর জল যাচ্ছে। আইসক্রিম দেখবে, আইসক্রিম বালা যখন তোমাকে আইসক্রিমটা দিয়ে দিল, তুমি যদি কিছুক্ষণ রাখো সে আইসক্রিমটা গলতে লাগে, গলতে 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 হাত দিয়ে বয়ে নেমে আসে, তাই না? তেমনই এই যে বরফ গুলো আছে না মাঝে, এইগুলো কিন্তু ধীরে 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 গলছে, ভাঙছে, দিয়ে গলে এইখানে আসে। তাহলে বরফ যখন গলবে তখন কি হবে গো? জল হবে। সেই জল এই নদী দিয়ে বয়ে যাচ্ছে, তাই আমি এখান থেকে নদীটাকে টানলাম। বরফ সারা বছর একটু একটু করে গলছে আর জল বয়ে যাচ্ছে,
তাই এগুলো নিত্যবহ নদী। আর যেহেতু এই নদীর জল বরফ থেকে আসে, তাই আমরা এই নদীকে আরো একটা নামে ডাকি। আচ্ছা, বরফ ইংরেজি কি গো? আইস। এগুলোকে তখন আমরা তাই বলি বরফ গলা জলে পুষ্ট নদী। যেহেতু বরফ গলা জলে এই নদীগুলো পুষ্ট হচ্ছে, তাই না? তাই আমরা এগুলোকে বলছি বরফ গলা জলে পুষ্ট নদী। এরপরে যদি ইন্টারভিউ শুনে, তখন তুমি ওই বর্ষার জলে পুষ্ট নদী বা হ্যাঁ, ওই বর্ষার জলে পুষ্ট নদী তার কথা বলতে পারো। এখানে লেখার দরকার নেই, তার কথা বলতে পারো। এখানে জাস্ট এটা শেষ করার পর তুমি তাদের যাচাই করছো যে আচ্ছা, তাহলে এই যে নদীতে সারা বছর জল যায়, তাদেরকে আমরা কি জানলাম? নিত্যবহ নদী। এগুলোর জল কোথা থেকে আসে? সেই পর্বতের চূড়ায় থাকা বরফ থেকে আসে, তাই তো? বরফ গলে জল হয়, তাই এদের আর এক নাম কি বলো? বরফ গলা জলে পুষ্ট নদী। তাহলে তোমরা বলতে পারবে তো কেন সারা বছর জল থাকে? এমন একটা নদীর কথা তোমরা বলতে পারবে যাতে সারা বছর জল থাকে? কে পারবে? অভিলাষ দেখেছে গঙ্গা নদী, ঠিক। তাহলে গঙ্গা নদীতে আমাদের সারা বছর জল থাকে। এইভাবে তুমি এবার যদি মনে হয় যে স্যার শেষটা বলে, হয়ে গেল, হলো, এবার শেষ বল। তুমি গঙ্গা নদীর এক্সাম্পল নিলে, তুমি বলছো যে গঙ্গা নদীও এমন পর্বত থেকে তৈরি হয়। হিমালয় পর্বতমালার একটি পর্বতমালা থেকে এই গঙ্গা নদীর তৈরি হয়। সেখানে এটাকে আবার বলে গ্লেসিয়ার। তোমরা যখন বড় হবে তখন জানবে যে আমি যেটা পর্বত বলছি, পর্বতের যে বরফ ভেঙে আসছে সেটাকে বলছে গ্লেসিয়ার। সেটা থেকেই এই নদীর সৃষ্টি। এবার তোমাদের কাজ হবে, তোমরা এমন একটা নিত্যবহ নদীর ছবি আঁকবে, পারবে তো? এবং তার সঙ্গে সেটা লিখবে যে এই নদীর জল কোথা থেকে আসছে, কি গলে এই জলটা থাকছে। এই নদীতে কি সারা বছর জল থাকে না থাকে না, এবং সবার উপরে এমন একটা নদীর নাম। মানে প্রথমে তোমরা গঙ্গা নদী লিখবে, দিয়ে এমন ছবি আঁকবে, আর এই গঙ্গা নদী সম্পর্কে তোমরা যে যা জানো সেটা লিখবে। যদি অসুবিধা হয় আমি তোমাদের সহযোগিতা করবো। হবে? তাহলে চলো শুরু করো। হ্যাঁ, হয়েছে, বোঝা গেল? এই হচ্ছে এন্ড। বলো। করতে পারি? বলছি স্যার, শিক্ষার্থীদের কাছ থেকে কি নেগেটিভ অ্যান্সার নেওয়া যাবে? মানে আপনি যখন বললেন যে তোমরা একটা নদীর নাম বলতে পারবে যেখানে সবসময় জল থাকে, তারপর ওখানে আমি যদি একটা নেগেটিভ অ্যান্সার নিলাম শিক্ষার্থীদের কাছ থেকে যে না এটা তুমি ঠিক বলনি, আমি সঠিকটা বলে দিচ্ছি, দিয়ে তারপরে আমি সঠিকটা বললাম, এরকম কি করা যেতে পারে? কারণ শিক্ষার্থীরা সবই যে সঠিক পজিটিভ জানবে এটা তো নাও হতে পারে। ডিপেন্ড করছে কি প্রশ্ন জিজ্ঞাসা করছো। আমাদের পশ্চিমবঙ্গে থাকে এবং এমন কোন নদী দেখেনি, অজয় নদীটাই তো হবে আপনার যে নিত্যবহ নদী। পুরুলিয়া বা যদি কেউ থাকে, সে হয়তো বললো, সাপোজ সেই দিকে, খুব ভালো কোশ্চেন করেছো, সেই দিকের হয়তো কোনো ক্যান্ডিডেট দেখাচ্ছে। এবার যেহেতু মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা এগুলো তো সব বলছে মালদা, ওই দিকের কোনো ক্যান্ডিডেট সে এই টপিকটা দেখাতে গেল বাঁকুড়া জেলা। সে গিয়ে প্রশ্ন, আচ্ছা বলো তো এমন কোন নদী দেখেছো? আচ্ছা অজয় না, অজয় নদী তুমি খেয়াল করেছো যখন গ্রীষ্মের সময় জল কত কমে যায়, বর্ষার সময় কত জল বেড়ে যায়? অজয় নদী হবে না, গঙ্গা নদী। গঙ্গা নদীর নাম তো তোমরা শুনেছো, মা গঙ্গা, শোনোনি? স্যার আমি এক্সাক্ট আমি এই কোশ্চেনটা বলতে চাইছি না, আমি বলছি এরকম নেগেটিভ অ্যান্সার কি নেওয়া যায় শিক্ষার্থীদের কাছ থেকে যাচাই করানোর সময়? করছে যে তুমি কি পড়াচ্ছ। এই যে উত্তর নেওয়ার কারণটা কি বলতো, বিষয়টা শেখাতে যাতে সুবিধা হয় সেই জন্য আমরা উত্তরটা নিচ্ছি।
দেখা গেল যে চাঁদ দেখেছো না, চাঁদ দেখিনি। আচ্ছা তোমরা কেউ চাঁদ দেখোনি, তাহলে তো আমরা টপিকটা শেখাতেই পারবো না। হ্যাঁ, যদি তোমার এমন প্রশ্ন থাকে যেটা স্টুডেন্টদের জানার কথা নয়, তোমার মনে হচ্ছে যে না আমি এই প্রশ্নটা করছি এটা স্টুডেন্টদের জানার কথা নয়, তখন তুমি বলতে পারো আচ্ছা আচ্ছা না না এইটা নয়, এটা বুঝে গেল, তখন নিয়ে ঠিক আসা। আছে স্যার, হ্যাঁ ঠিক আছে। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, বলো। স্যার বলছিলাম ইন্টারভিউতে এমন একটা প্রশ্ন করা হয়েছিল যে মানে একজন পিছিয়ে পড়া ছাত্র, একজন মেধাবী ছাত্র আর একজন ব্যাক বেঞ্চার, আমরা তিনজনকে ধরে একটা এরকম ডেমো দেখাও। তো স্যার এরকম যদি একটা দেখিয়ে দিতেন মানে এই প্র্যাকটিক্যাল জিনিসটা কেমন হতো? মেধাবী, ব্যাক বেঞ্চার এবং পিছিয়ে পড়া। পিছিয়ে পড়া, হ্যাঁ স্যার এরকমই, আচ্ছা, কোনটাও বলতে পারছি না। এটা আমাকে একটু ভাবতে হবে, তবে আমি যে দিন রাত্রির ধারণাটা দিলাম, যদি এই তোমার ক্যাটেগরি থাকে সেক্ষেত্রে কিন্তু এটা দেখানো যাবে। তুমি ব্যাক বেঞ্চার, তাকে যখন তুমি ওই যে দিন রাত্রি মানে পৃথিবী ঘুরছে সূর্য ঘুরছে, তখন তুমি হ্যাঁ তুমি রহিম পেছনে এসো উঠে, বেশ মজা হবে, ওকে তুলে আনলে। তারপরে যে কম বোঝে মানে পিছিয়ে পড়া, তাকেও ডেকে আনলে, যে তুমি বলছো হ্যাঁ সুভাষ তুমি এসো, সুভাষ হচ্ছে আমাদের সূর্য আর রহিম হচ্ছে আমাদের পৃথিবী। রহিম বেশ চঞ্চল, পৃথিবীর মতন ঘুরছে। আচ্ছা অভিলাষ বলো তো দেখি, এই যে এখানে সুভাষ দাঁড়িয়ে আছে, সামনে রহিম রয়েছে, তুমি দাঁড়িয়ে থাকো, হ্যাঁ রহিমের কোন অংশে আলো পড়বে বলো তো? সামনের অংশে। তোমরা সবাই দেখতে পাচ্ছ, দেখো সুভাষের আলোটা কোন অংশে পড়বে রহিম। কিভাবে তুমি ওটা করতে পারো? তাহলে তিন শ্রেণীর বাচ্চাকে, তিন রকমের বাচ্চাকে তুমি এখানে অ্যাড্রেস করে দিলে। ঠিক আছে স্যার, বুঝলাম, থ্যাংক ইউ। স্যার দশমিকের ধারণাটা হ্যাঁ, যদি একবার বলে দিতেন। দশমিকের ধারণা, দশমিকের ধারণা এটা একটু আচ্ছা কনফিউশন বলছি, হচ্ছে আমি স্যার। বলছি না, আমি এইভাবে বলবো না, তো যদি দশমিকের ধারণা বলি তাহলে আরো অনেকে বলবে তাদের টপিকটা দেখানোর কথা। আমি যে বিষয়গুলো আগে বলার সেগুলো বলবো, আর যদি আমি পারি তোমাকে পার্সোনালি সেটা বলে দেবো। তাহলে এবার এখানে প্রশ্ন আসবে যে স্যার এই তো আপনি এই একটা ছড়া এরকম করে দিন, ওখানে গিয়ে কিভাবে ভাববো? তা এমন কয়েকটা কথা আমি তোমাদের বলবো, যেমন ধরো সংখ্যা সম্পর্কীয় কিছু একটা প্রশ্ন করলো, যেমন এক সময় সাবরিনা বলল যে আচ্ছা আমাকে শূন্যের ধারণা দিতে বললো বা যোগের ধারণা দিতে বললো, তখন আমি কিভাবে শুরু করব, আমি এত তৈরি নেই, কি করব? সংখ্যা নিয়ে যদি কোনো টপিক আসে যেখানে তুমি ভাবছো যে সংখ্যাকে ব্যবহার করে কিছু একটা করব, সেখানে তুমি এই ছড়াটাকে ব্যবহার করতে পারো, যে 1 2 3 এলো খুশির দিন, 4 5 6 গণিতকে আর ভয় নয়। সাপোজ আমি শূন্যের ধারণা দিচ্ছি, হুম, না যোগের ধারণা, কোনটা দিব বলো? আচ্ছা শূন্যের ধারণাটাই দিচ্ছি, দুটোই বলে দেবো, জাস্ট 2 মিনিট করে লাগবে হয়তো বলতে। হ্যাঁ, আচ্ছা আমার ছোট্ট শিক্ষার্থীরা, আমরা এর আগে সংখ্যা চিনেছি তাই না? সেই ছড়াটা মনে আছে? 1 2 3 এলো খুশির দিন, 4 5 6 গণিতকে আর ভয় নয়। গণিতকে কি আর তোমাদের ভয় লাগে? বেশ মজা লাগে তাই না? তেমনই আজকে একটা মজার জিনিস শিখবো। আচ্ছা তোমরা যখন মেলা যাও সেখানে তো বেলুন কিনে আনো তো? এমনই তোমাদের মতন একটা মেয়ে ছিল, সে মেলায় গিয়ে বেলুন কিনে এনেছে। তোমরা একটু দেখে বলো তো তার কয়টি বেলুন? আচ্ছা 3টে বেলুন। এই যে 3টে বেলুন, এর জন্য কি সংখ্যা রয়েছে?
3 এইটা, তাই তো? আস্তে আস্তে তার কিন্তু একটা বেলুন অনেক সময় ফেটে যায় না এমনি এমনি, একটা বেলুন ফেটে গেল। তাহলে বলো কটা বেলুন থাকলো? 2টি, তাই তো? এই দেখো 2 সংখ্যাটা লিখে মনে পড়ছে? আসার সময় সাইকেলে আসছিল বাবা, জোরে হাওয়া লাগায় একটা বেলুন ফেটে গেল, একটা বেলুন উড়ে গেল। আচ্ছা এবার বলো তো সেই মেয়েটার কাছে কটি বেলুন আছে? একটিও নেই। আচ্ছা একটিও নেই, এটাকে কোন সংখ্যা দিয়ে লিখবো? আমরা তো 1 2 3 4 এগুলো শিখেছি, কিন্তু একটিও নেই, এটা কিভাবে শিখবো? একটিও নেই মানে গোল্লা আছে, কিছুই নেই। তখন আমরা সেটাকে বোঝানোর জন্য একটা গোল্লা ব্যবহার করব, বলে না? তোমরা শুনে থাকবে, পড়া না পারলে গোল্লা পাবে। তো সেই গোল্লা, এটাকে গণিতে বলে শূন্য। কি বলে? শূন্য। আচ্ছা 3 কে তো 3 বলছি ইংরেজিতে, 2 কে 2 বলি, তাহলে শূন্যকে কি বলি? শূন্যকে আমরা ইংরেজিতে বলি জিরো, ZERO, জিরো। তাহলে কিছুই নেই। কিন্তু এই জিরো যখন কোনো সংখ্যার ডান দিকে বসে না, এ হয়ে যায় হিরো। কেমন ভাবে দেখবে? 9, 9 পরে কত বলো? 10, তাই তো? 1 এর শূন্য 10। দেখো ডান দিকে বসেছে শূন্য। এখানে কিন্তু প্রথমে ছিল 1, তারপরে ডান দিকে শূন্যটা বসাতেই 9 ঘর এগিয়ে গেল, হিরো হয়ে গেল কেমন? একটাই, এ হয়ে গেল 10। কিন্তু যদি বাম দিকে থাকে তাহলে কিন্তু 1 এর মান 1। তোমরা এটা বড় হলে যখন একক, দশক, শতক শিখবে তখন বুঝবে যে কেন বাম দিকে বসলে তার কোনো মান থাকছে না। হবে? তাহলে আজকে কার সম্পর্কে জানলে? শূন্য সম্পর্কে জানলে। শূন্য কখন বসাবো? যখন বলো ঠিক কিছুই নেই। আর এই জিরো, শূন্য জিরো, এ কখন হিরো হয়ে যায়? বাহ, যখন কোন সংখ্যা ঠিক ডান দিকে বসে। ভেরি গুড। তাহলে তোমরা এই জিরোটাকে এঁকে এই জিরো কোথায় কোথায় দেখতে পাও, মানে এই আকারটা কোথায় কোথায় দেখতে পাও সেটা একটু বলো দেখি। হ্যাঁ স্যার, হয়েছে। এবার ধরে নাও 1 2 3 4, মানে এই কি যেন বলে, যেমন বলছিল একজন যে হঠাৎ করে আমাকে বললো যোগের ধারণা দিতে। যোগটা জানি কিন্তু কিভাবে দিব আমি বুঝতে পারছি না। তখন তুমি সাপোজ যোগের ধারণা তুমি দ্বিতীয় শ্রেণী দিচ্ছ, তুমি তাদের বলো যে আচ্ছা তোমরা তো সংখ্যা শিখেছ, সেই মনে পড়ছে 1-এ আমি বলেছিলাম 1 2 3 এলো খুশির দিন, 4 5 6 গণিতকে আর ভয় নয়। গণিতকে কি আর তোমাদের ভয় লাগে? ভয় লাগে না, মজার লাগে, তাই না? আজকে এমনই একটা মজার জিনিস আমরা শিখব। দিয়ে এখানে ধরে নাও বলছো যে আজকে তোমাদের একটা ভাই বোনের গল্প বলবো। ভাই মেলা থেকে 3টে বেলুন এনেছে, বোন সেও মেলায় গিয়েছিল, দিয়ে সে 4টা বেলুন আনলো। দিয়ে তারা দুজনে বললো যে আচ্ছা আমাদের সব বেলুন গুলো যদি এক করি কটা বেলুন হবে রে? এইভাবে তোমাকে কিন্তু ওটা শেখাতে হবে, তৈরি করতে হবে। স্যার শূন্যের ধারণা আর ওই সংখ্যার ধারণা প্রথম শ্রেণী, তাই তো? আর যোগের ধারণা দ্বিতীয় হ্যাঁ, শ্রেণী। দ্বিতীয় শ্রেণী। সংখ্যা জাস্ট তারা তখন সংখ্যা শিখছে, ওই যে মজারু বইটা, কুটুম কাটাম বইটা, ওখানে সংখ্যার ধারণা শিখছে, সংখ্যাগুলো লিখছে, হ্যাঁ ওই ডট ডট লাইনের মধ্যে দিয়ে। আমি
আর দুটো বিষয় একটু তাড়াতাড়ি বলি। তাহলে স্যার গণিত বলছি থেকে তোমার বলো স্যার বলো শান্তি, বলছি বলো। যোগের ধারণার সময় ওই যে 4+3 যেটা দেখাবো বাচ্চাদের, ওটা কি সেই পাশে দাড়ি কেটে কেটে দেখাবো নাকি মানে 4+3 কত হয় এরকম ডাইরেক্ট বলবো? আচ্ছা, তোমার মনে হচ্ছে যে স্যার 4+3 যে করলেন ওখানে তো তেমন কিছু আর দেখানোরই নেই, কি করব বা তেমন ইন্টারেস্টিং কিভাবে করব? মানে আমাকে যদি হ্যাঁ স্যার, দেখাতে হয় সেখানে তো আমাকে করতে হবে। তাহলে আমি বলছি যে এমন কটি এনেছিল, ভাই এনেছিল 4টি বেলুন আর বোন আনলো 3টি বেলুন। একটি, দেখো তো, দুটি, 3টি, এমন ছোট ছোট কিছু ছবি রাখবে। দেখো এগুলো খুব সহজেই হয়ে যাচ্ছে। এটা কার? ভাইয়ের বেলুন, তাই না? আর বোন কটি এনেছে? 3টি। দেখো কটি হচ্ছে, গোনো তো দেখি। 1 2 3 4 5 6 7, 7টি হচ্ছে। এটা কিভাবে করলাম? এটা একটা পদ্ধতি ব্যবহার করলাম। সে পদ্ধতিটার নাম হচ্ছে যোগ পদ্ধতি। এখানে না হয় আমি বেলুন পেলাম, বেলুন যদি না থাকে সে তো গিয়ে তার মাকে বলেছে, প্রথমে তো গুনতে পারছিল না, মাকে গিয়ে বললো আমাদের বেলুনটা কত হচ্ছে গো? তখন তার মা বলল তোদের করতে হবে 4-এর সঙ্গে 3-এর যোগ। এবং মা তাকে বলল যোগের জন্য এমন একটা চিহ্ন আছে, ভালোভাবে খেয়াল করো কিন্তু আমি চিহ্নটা কিভাবে আঁকছি। এই সোজা দাগ, তার উপরে খাড়া খাড়ি আরো একটা সোজা দাগ। এটা যদি একটু এদিক ওদিক হয়ে যায়, দুটো দাগ যদি এমন হয়ে যায়, তাহলে সেটা হয়ে যাবে কিন্তু গুণ। আচ্ছা, তার কথা তোমরা পরে জানবে। এই চিহ্ন কি তোমরা আর কোথাও দেখেছো? সুস্মিতা বলেছে অ্যাম্বুলেন্সে দেখেছে। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। হ্যাঁ, অভিলাষ ফার্মেসিতে দেখেছো। তোমরা ঠিক দেখেছো, এটা একটা মেডিকেল সাইন, এটাকে বলা হয় প্লাস। কিন্তু গণিতে এটাকে প্লাস বলে না, এটাকে বলে অ্যাডিশন। কি বলে? এটার নাম কি? বাংলায় বলছি যোগ চিহ্ন, আর ইংরেজিতে এটাকে বলছি ADDITION, অ্যাডিশন সাইন, চিহ্ন। আর যেটা করলাম তাকে বলছি আমরা যোগ, বাংলায়, ইংরেজিতে বলছি অ্যাডিশন, ADDITION, অ্যাডিশন। প্লাস বলো না কিন্তু, প্লাস হচ্ছে ওই যে রেড প্লাস, সেটা। এটা যখন আমরা যোগ করছি তখন এটা অ্যাডিশন চিহ্ন। তাহলে কত হলো? 4-এর সঙ্গে 3 যোগ করে 7। আর এর জন্য আমরা সমান চিহ্ন ব্যবহার করব। কেন সমান? ওই যে বলছি সমান। সমান মানে কি? দাঁড়িপাল্লায় দেখো না, সমান করে দুই দিক, দেখেছো তো? মানে এখানেও যা এখানেও তা, দুই দিকেই সমান। তাহলে আমি এখানে যেটা তোমাকে শেখাতে চাইছিলাম, তোমার যে জায়গাটা, যে স্যার এমন একটা যোগের টপিক বললো, ওটা আমি কিভাবে কি করব? তো গিয়ে 4+3 7 কিছুই না, এটাতে বোঝাবো কি? তো দেখবে তোমার, যদি তুমি প্র্যাকটিস থাকে বিভিন্ন যখন টপিক তুমি করবে, তোমার মাথায় না একটা ধারণা চলে আসবে। কারণ তুমি যে কোনো সহজ বিষয় তুমি শুরু করবে, দেখবে আস্তে আস্তে কিছু না কিছু আসছে ওর মধ্যে থেকে। স্যার বলছি যে এরকম সহজ হয়তো টপিক দিয়েছে, এবার আমি করতেও হয়তো পাচ্ছি। এবার ব্যাপারটা হচ্ছে এ থেকে যে আমার প্রশ্ন ধরবে সেটা তো আমি নাও, আমার প্রিপারেশন থাকতে পারে, যেটা করে যাচ্ছি হয়তো সেটার আছে। ধরুন আয়তক্ষেত্রের পরিসীমা বললো, সেটা আমি মনে হচ্ছে আমি পারবো এবং আমি দিলামও, কিন্তু ক্রস কোশ্চেন গুলো আমি আর মানে সামনাসামনি আর যেতে পারছি না। এরকম অবস্থায় কি করবো? এরকম অবস্থায় ওইটাই, যখন দেখছো টপিকটা টাফ, যেমন আয়তক্ষেত্রের পরিসীমা বললে মানে ওর সঙ্গে যে জায়গা আসবে সেগুলো তোমার জানার কথা নয়। তুমি এই পর্যন্ত যেহেতু আমার ক্লাসে আছো, যেগুলো বেসিক জায়গায় একজন প্রাইমারি টিচারের জানার কথা সেগুলো তোমাকে জানিয়ে দিয়েছি। কিন্তু ওই জ্যামিতিও হয়তো জানিয়েছি, ওটাও পারো। সাপোজ তুমি ধরো, কি বলবো,
ঘনক তোমাকে বলছে ঘনকের ধারণাতে। ঘনক সম্পর্কে তুমি জানো ঘনক কি, তুমি লুডুর ছক্কা দিয়ে বলতে পারলে, কিন্তু যদি বলে ঘনকের ক্ষেত্রফল কি, আমি বলতে পারবো না। সেই ক্ষেত্রে মানে যদি তোমার মনে হয় যে টপিকটাও তৈরি নয়, টপিক তৈরি থাকলে তো তার সঙ্গে রিলেটেবল কোশ্চেন গুলো তুমি জানতেই হচ্ছে। যদি টপিক তৈরি না থাকে এবং এই রকম টপিক যখন যোগ বলছে, তখন আমার তৈরি না থাকলেও আমি করতে যাচ্ছি এবং তার সঙ্গে রিলেটেবল কোশ্চেনের উত্তরগুলোও পারবো। যখন আমাকে বললো ঘনকের ধারণা দিন, তখন সেটা আমি তেমন ভালো করতে যেমন পারবো না, তার সঙ্গে রিলেটেবল কোশ্চেনের উত্তরগুলোও পারবো। মানে আমি বোঝাতে বোঝাতে আমাকে হয়তো প্রশ্ন করছেন, আমি চুপ করে দাঁড়িয়ে যাচ্ছি। সেক্ষেত্রে তুমি তাদের পোলাইটলি বলো যে স্যার আপনারা যদি অনুগ্রহ করেন আমি কি আয়তক্ষেত্রের ধারণাটি ডেমো আকারে দেখাতে পারি? আসলে ঘনকটা আমার তেমন ভালোভাবে দেখা নেই, যদি আপনারা প্লিজ অনুগ্রহ করেন, এবং দেখবে তখন তোমাকে দেবে। তো ওই ক্ষেত্রে আমার মনে হয় যে না যাওয়াই ভালো, এবং আয়তক্ষেত্রের ধারণাটা তখন তুমি খুব ভালো হয়ে দিলে, এবং যেমন দেখাবে ভালো দেখালে ভালো মার্কসই পাবে। স্যার ঠিক আছে পঞ্চ স্যার। ইন্দ্রিয়ের ক্ষেত্রে কোন কোশ্চেন গুলো রেড করবো স্যার? আই এম সরি, এটা অলরেডি তোমাদের খেয়াল করে দেখো বলেছি। অনেক কোশ্চেন হতে পারে, তোমাকে নিজেকে ভাবতে হবে একটু। যেমন স্কিন আমাদের দেহের লার্জেস্ট বডি অর্গান, লার্জেস্ট বডি পার্ট। ইন্টারনাল লার্জেস্ট অর্গান কি? চোখ, হয়তো চোখ থেকে হয়তো বললো যে আচ্ছা যে আইরিস কি? এবার তোমার মনে হচ্ছে যে স্যার আইরিস অত ডিপ তো আমি দেখিনি, অত ডিপ তো করিনি, তো আইরিসটা না পারতেই পারো, তার কারণ ওটা খুব ডিপ। তখন তোমার ঘাবড়ানোর কিছু নেই, তখন তুমি বলছো যে দুঃখিত স্যার এই মুহূর্তে আমি সঠিক খেয়াল করতে পারছি না। ঠিক আছে, তোমাকে হয়তো বলছে আচ্ছা কানে যে আমরা শুনতে পাই, তো আমাদের কানের মধ্যে 3টে হাড় আছে, জানেন আপনি? হ্যাঁ স্যার জানি, তাদের নাম কি? তুমি হয়তো বলতে পারছো না। তো মোটামুটি যেগুলো বেসিক জিনিস, যেমন জিভের যে স্বাদ নিচ্ছি আমি, তো স্বাদ কোরক গুলো কি, আমাদের সামনের দিকে কোন স্বাদ কোরক থাকে, তারপরে কান যখন আমি জানছি কানের যে 3টি স্তর, বহিঃকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ, অন্তঃকর্ণ কোন বলছি, বহিঃকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ। যদি হাতে আমার সময় থাকে একটু জেনে নিই, যদি না থাকে তাহলে বহিঃকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ, ব্যাস এটুকুই করব। যখন বডি পার্টের কথা আসছে তখন একটু বডি পার্ট গুলো জানো, যেমন ইন্টারনাল বডি পার্ট, লার্জেস্ট বডি পার্ট, ইন্টারনাল গ্ল্যান্ড, একটু মোটামুটি বায়োলজির থেকে একটু দেখে নাও। হ্যাঁ বলো স্যার। হ্যালো, বলো, একজনকে বললো বলছিল, 10 রুবেল মিনিটের মহান ধারণা বলছিল। বিষয়টা। হ্যাঁ স্যার বলো। বলছি। তো মানে দশমিকের ধারণাটা কি এভাবে দেওয়া যেতে পারে যে এর আগে তো আমরা ভগ্নাংশ সম্পর্কে মানে জেনেছি, তো এটাকে আরো অন্যভাবে লেখা যায়। দশমিকের ধারণা তোমার যেমন আমরা টপিকটা হচ্ছে মানে 10 ভগ্নাংশের ভাগের ধারণা, এই দশমিকের ধারণা, তাই তো? হ্যাঁ, যেমন এর আগে আমরা শিখেছি মানে 10 ভাগের 1 ভাগ, এটাকে আমরা লিখতে পারি 0.0 এটা আপনি একটু বলে এরকম দিন কি স্যার। যাওয়া যাবে? আমার মনে হয় দশমিকের ধারণা তুমি ভাগের সাহায্যে বোঝাও। দশমিকের ধারণা তো আর এমন নয় যে 10 ভাগের মধ্যে 1 ভাগ বা 20 ভাগের মধ্যে 4 ভাগ, এমনটা তো নয়। 4কে কাটছো, 4 একে 4, 4 5 20, এরকম তো নয়, তাই না? বা কি বলবো 200 ভাগের মধ্যে 5 ভাগ। স্যার দশমিকটা ভগ্নাংশের একটা পার্ট তো, তার জন্য তো বলছে। হ্যাঁ আমি বুঝতে পারছি, ওই জন্যই বলছি, কিন্তু যেহেতু দশমিকটা আসছে কোথা থেকে, যখন আমি ভাগ করতে পারছি না তখন আমরা দশমিকের সাহায্য নিচ্ছি। তুমি ভাগের সাহায্যে এটাকে বোঝাতে পারো।
যে আচ্ছা, তোমরা তো ভাগ শিখেছো, তাই না? আচ্ছা, তাহলে বলো তো ভাজ্য কোনটি? ভাজ্য যেটা আমরা ভাগ করছি, যাকে আমরা ভাগ করছি, যেটা দিয়ে ভাগ করছি সেটা কি বলতো? মনে আছে? ভাজক। মনে পড়েছে না? ভাগ করার পর যে উত্তরটা আসছে সেটা ভাগফল। ঠিক। তোমাদের কয়েকটা ভাগশেষ বোঝানোর জন্য আমি কয়েকটা ভাগ দেখিয়েছিলাম যেখানে ভাগশেষ ছিল, শূন্য নয়, কিন্তু আমি শূন্য বলছি না, শূন্য নয়, ভাগশেষ যখন শূন্যের থেকে বেশি কোনো মান যেটা বেঁচে থাকছিল তেমন কিছু ভাগ তো তোমরা দেখেছিলে, মানে যেটা শেষ পর্যন্ত ভাগ করা যাচ্ছিল না। আজকে আমরা যেটাকে ভাগ করা যাচ্ছে না তাকেও কিভাবে ভাগ করব সেটা শিখব। যাবে তো? যাবে না মানে? যাবেই, দেখো না কিভাবে যায়। আচ্ছা, খুব সহজ একটা ভাগ নিই। ধরো 5কে 2 দিয়ে ভাগ করছি। 5কে 2 দিয়ে ভাগ করতে পারবে? সবাই পারবে তোমাদের মনে হচ্ছে, তাই না? এত সহজ। কি হবে? 2 দুগুণী 4, 1 ভাগশেষ থাকবে। এবার কিভাবে করব স্যার? আপনি তো বলেছেন যে যদি ভাগশেষ ভাজকের থেকে ছোট হয় তাহলে আর ভাগ করা যাবে না, এখানে এসে সেটাকে বলছি ভাগশেষ। কিন্তু আজকে ওই যে বললাম একটা এমন একটা অস্ত্র তোমাদের দিব যে একেও ভাগ করতে পারবে, সে অস্ত্রটাকে আমরা বলছি দশমিক। এই দশমিক ছোট কিন্তু কিন্তু বিরাট কাজ। বিন্দুর কথা মনে আছে? জ্যামিতির কথা বলতে গিয়ে বলেছিলাম বিন্দু, এই বিন্দুটাই এখানে হচ্ছে দশমিক। বিন্দু যখন আমরা ভাগফলের কাছে আনবো, মানে দশমিক, বিন্দু বলবো না কিন্তু এটাকে বলছি দশমিক। দশমিক ব্যবহার করলে দশমিক বলো 10, মানে তার জন্য একটা দশক শূন্য পাবো ডান দিকে। তাহলে এখানেও আমরা ভাগফলের কাছে একটা দশমিক দিলাম, তাহলে আমরা ভাগশেষে কি পাবো? একটা শূন্য পাবো সংখ্যার ডান দিকে, তবেই তো সেটা দশক অঙ্ক হবে, তাই না? এমন এটা কি রয়েছে? একক অঙ্ক। এখানে দিলাম একটা শূন্য বসিয়ে হয়ে গেল দশক অঙ্ক 10। এবার বলো তো পারবে কিনা ভাগ করতে 10কে 2 দিয়ে? বাহ বাহ বাহ, 5 দুগুণী 10। তাহলে হলো তো 2.5, আমাদের ভাগফল বেরালো 2.5। তাহলে দেখি তো তোমরা পারো কিনা। বা তাহলে চলো দেখি তোমরা কেমন শিখলে, যে তুমি আরো একটা এক্সাম্পল নিচ্ছ এবং সেটাকে প্রশ্নকরণের মধ্য দিয়েই ওটাকে ভাগটা করছো। দিয়ে তারপরে বললে যে আজকে আচ্ছা তাহলে আজকে আমরা কি শিখলাম? ভাগ শেষকেও সম্পূর্ণরূপে শেষ করা যায়। কার সাহায্যে? দশমিকের সাহায্যে। তাহলে দশমিকের ব্যবহার শিখলাম। বা তুমি এর পরের এক্সাম্পল না গিয়ে দেখো, আমি তোমাকে এগুলো আইডিয়া দিচ্ছি। ওই যে বললাম আজকে তোমাকে আইডিয়া দিব বিভিন্ন টপিক তুমি কিভাবে করবে। এখানে তাহলে এইটার পরে আমার কিন্তু হয়ে গেল দশমিকের ব্যবহার, তারা কিন্তু শিখে ফেলল। আর এক্সাম্পল না নিয়ে গিয়ে তোমার যেহেতু মনে হচ্ছে যে স্যার এটাও তো একটা ভগ্নাংশেরই অংশ, এবং এর আগে তো ভগ্নাংশ শিখে যাচ্ছে, তাহলে কি এটার সঙ্গে ভগ্নাংশের কথাটা আমি বলতে পারি? ব্যাপারটাকে আরো একটু বোঝানোর জন্য তুমি এখানে তাহলে ভগ্নাংশর বিষয়টা জানিয়ে দিতে পারো যে আচ্ছা তাহলে আমরা ভাগফল পেলাম 2.5। আমরা জানো তো এই দশমিকটাকে তুলতে পারি। তোলা অত সহজ নয়, কিন্তু মুছে দিলে হবে না, ছোট হলেও ও কিন্তু অনেক বড় কিছু নেয়। আচ্ছা, তোলার প্রক্রিয়াটা কি?
তোলার প্রক্রিয়া হচ্ছে আসলে এই যে 2.5 এর কে তুলতে হলে এর সঙ্গে 10-এর ভাগ করতে হবে, যে দশক অঙ্কীয় মানটা শেষে ছিল তার ভাগ করতে হবে। আচ্ছা বলো, দশমিকের পরে কটি সংখ্যা? একটি সংখ্যা, তাই তো? এই দেখো এবার আমি তুলছি, কিন্তু দেখো তোলার জন্য এ কত কিছু নেবে। একটা ভগ্নাংশ নিবে, তোমরা তো শিখেছো ভগ্নাংশ, তাই না? তাহলে এটা কি হলো বলো দেখি, ভগ্নাংশের মানে দাগের ওপরে এলো, এটা কি হলো? লব, 25 লব হয়ে গেল, এবং হরে দশমিকের জন্য 1 আর দশমিকের পরে একটা সংখ্যা, তাই 10। তবে আমি বলবো যে এই কমপ্লিকেশনের কোনো দরকার নেই, ব্যাপারটাকে সহজ রেখো। এটার পরেই তুমি এখানে এই ভাগটা শেখালে, দশমিকের ব্যবহার শিখে গেল, তুমি তাদের বলো যে আচ্ছা তাহলে আজকে আমরা কি শিখলাম? দশমিকের ব্যবহার শিখলাম। যে ভাগশেষ, দশমিকের ব্যবহার শিখলাম, ভাগশেষকেও সম্পূর্ণরূপে নিঃশেষ করা শিখলাম, তাই না? তাহলে কেমন শিখলে একটু দেখে চলো। তুমি আরো একটা এখানে কাজ দিয়ে প্রশ্নকরণের মধ্যে দিয়ে ব্যাখ্যা করতে পারো। ব্যাস, যখন দেখছো তুমি নিজেই উত্তর করছো, বলছো বাহ তোমরা তো তাহলে বেশ ভালো শিখেছো, তাহলে এমন তোমরা করতে পারবে তো? খুব ভালো। আজকে এর পরের দিন আমরা দেখব এই ভগ্নাংশটাকে, পরের দিন আমরা দেখব এই দশমিকটাকে ওঠানোর প্রক্রিয়া। আচ্ছা দেখে মনে হচ্ছে ছোট্ট স্যার, বিন্দু তো, দশমিক তো, একে তো মুছে দিলেই হয় একটু। না, ওই মুছতে গেলে কত কি নেবে সে তোমরা পরের দিন দেখবে। এই কথাটা বলে হয়তো তুমি শেষ করতে পারো, কিন্তু এটাকে এখানে এই জায়গায়। হ্যাঁ বলো। এখানে একটা কথা বলছিলাম যে ওই যে দশমিকের জন্য শূন্য কেন নিলাম, যদি এরকম প্রশ্ন করে, বা আমরা দশমিকের জন্য একটাই শূন্য কেন নিলাম, এরকমও প্রশ্ন করতে পারে আর কি কাউন্টার হিসেবে। সেক্ষেত্রে উত্তরটা কিরকম হবে? দশমিকের জন্য তো তুমি একটাই সংখ্যা পাবে, একটাই শূন্য পাবে। স্যার এটা তো জানি, মানে যদি কাউন্টার করে মানে আর কি বিশদে জানতে চাই যে মানে একটাই শূন্য কেন নিচ্ছি, বা দশমিকের জন্য শূন্য নিব, মানে করে আর কি। আমার জানা নেই দশমিকের একটা সংখ্যা নিব। আমাকে একটু বলে, আচ্ছা 5-এর সঙ্গে শূন্যের গুণ করলেন স্যার, শূন্য হয়ে গেল কেন? স্যার এটা তো মানে বলা যায় এভাবে যে মানে মনে ধরতে পারি যে ভগ্নাংশ পাঁচটা আছে, মানে ঝুড়ি রয়েছে, তাদের মধ্যে মানে কোনো আমই নেই, মানে কোনোটাতেই কোনো আম নেই, তাহলে আমার কাছে মোট কয়টা আম রয়েছে? এভাবে তো বলা যেতে পারে, একটিও আম নেই যেহেতু। দশমিকের জন্য কেন শূন্য নিলাম? শূন্য তো একটাই হবে, কেন নিলাম এইটার কিন্তু আমি ভেবে উঠতে পারছি না এখন। ঠিক আছে, যদি তোমাদের জানার থাকে কারো, তাহলে গ্রুপে একবার বা আমি এটা খুলবো, তোমরা ওই এই প্রশ্নটা রাখবে গ্রুপে, প্রশ্নটা রাখবে, কেউ যদি থাকে তো বলে দেবে। এটা আমি এখন ভাবতে পারছি না গো। আচ্ছা স্যার ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আমাকে রাখতে হবে, যাই হোক বুঝতে পারলে তো যে দশমিকের ধারণা কিভাবে দেবে। ব্যাপারগুলো সহজ, কিন্তু তুমি যদি একটু ভাবো, মানে ঘাবড়ে না গিয়ে, তুমি যা শিখেছো এই পর্যন্ত না, অনেক কিছু শিখেছো, অনেক জেনেছো, তুমি প্রক্রিয়াও শিখছো যে কিভাবে তোমার ডেমোটাকে ইমপ্রুভ করতে হয়। এগুলো ব্যবহার করে যে কোনো ডেমো নিজে থেকেই করতে পারবে। বলছি যোগের সঙ্গে সমন্বয় করে সন্ধিটা পাঠানো, শুধু বলার জন্য যে আগে কেমন ভাবে যোগ করেছিলাম আমরা, সেরকম ভাবে মানে সন্ধিটাও মানে সমন্বয় করতে পারি কি, মানে অন্য বিষয় সমন্বয়ের জন্য? হ্যাঁ হ্যাঁ, তোমার দেখো সন্ধিতে আছেও তো তাই, তাই না? যেহেতু হ্যাঁ স্যার, যেমন উদয়, যোগ চিহ্নটা তো থাকছে। আচ্ছা সেই জন্যই বলছিলাম। আচ্ছা স্যার। আচ্ছা ওই ব্যাপারটা একটু বলে দিন না স্যার।
FLN যেটা FLN বিষয়টা তো হ্যাঁ স্যার FLN-টা FLN-টা আমি হ্যাঁ স্যার। মনে হয় ইউটিউবে বলেছি। না স্যার এটা স্যার বলতে হবে স্যার, টিচার এখন বাচ্চাদের বোঝানো যাবে না স্যার, একটু বলে দিন। না আমি বলেছি ইউটিউবে, আমি এটা বলবো না, আমি এখানে এখন আর সময় নেই আমার অতটা, তুমিও সেটা ওখানে দেখে নিবে, যদি বুঝতে না পারো তুমি আমাকে জানাবে যে না খাবার স্যার বানানো ঠিক আছে স্যার, খাবার বানানো স্যার। টপিক করি। দেখো তোমাদের হাতে এখনো সময় আছে, তোমরা যারাই প্রশ্ন করছো কিনা এখানে তাদের হাতে এখনো সময় আছে, প্রয়োজনে তাদের জন্য আমি আরো একটা ক্লাস আনতে পারবো, কিন্তু আগামী এই এক সপ্তাহ পরে যারা ইন্টারভিউ দিয়ে যাবে তাদের জন্যই আজকে আমি কিন্তু মেনলি এইভাবে আসা। স্যার ফেব্রুয়ারি মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, এটা কি স্যার সত্যি? মানে এটা কি হওয়ার সম্ভাবনা আছে? আমার তো মনে হয় যে এটা সত্যি, এবং আমি এই কথা তুমি মনে করে দেখো যে আমি বলেছিলাম যে যেহেতু বোর্ড সংখ্যা অনেক বাড়াচ্ছে, ইন্টারভিউ এই ভোটের আগেই কমপ্লিট করবে, তো সেটা দেখতেও পাওয়া যাচ্ছে এখন। স্যার একটা কথা বলছিলাম। বলো। এবার আমি একটা ইংরেজি থেকে একটা টপিক দেখাবো। বলো। স্যার বলছিলাম যে যখন আমার ইন্টারভিউটা শেষ তখন আমি যখন মানে বেরিয়ে আসবো চেয়ার থেকে যখন উঠবো, আপনি বলেছিলেন যে রুমটা খুব বেশি বড় হবে না, আমি কি আমার ডান দিক থেকে বেরিয়ে আসবো নাকি বাম দিক থেকে বেরিয়ে আসবো? চেয়ারে উঠে বেরানোর সময়, আসার সময় তুমি ডান দিক দিয়ে আসছো, বেরানোর সময় বাম দিক দিয়ে আসছো, এই কথাগুলো তোমরা বিভিন্ন জায়গায় শুনেছো। আমি যখন মক নিই তখন অনেক ক্যান্ডিডেট বলে যে স্যার এটা কোন দিক দিয়ে উঠবো, কোন দিক দিয়ে বসবো, তখন আমি তাদের বলি যে তুমি এটা জানো যে ডান দিক দিয়ে গিয়ে ডান দিকে দাঁড়াচ্ছ, দিয়ে ডান দিকে বসছো, ওটার সময় বাম দিক দিয়ে উঠে আসবে, কিন্তু সেখানে যেমন সিচুয়েশন সেই অনুযায়ী করবে। দেখা গেল তোমার হলটাই এমন, যেমনটা সাবরিনা বলছিল যে ছোট ছোট তো হল হচ্ছে, সব জায়গার সব ঘরের তো স্ট্রাকচার একরকম হবে না, দেখছো যে তুমি শিখেছো যে ডান দিক দিয়ে যেতে হবে, এবার ডান দিক যেতে গিয়ে হয়তো দেখা গেলো তোমাকে ঘুরে যেতে হচ্ছে, ইন্টারভিউয়ারদের কাছ দিয়ে গিয়ে তোমাকে ডান দিকে দাঁড়াতে হচ্ছে, তাহলে অমনটা করো না। তাহলে তোমার যেটা মানে যে বাঁ দিকে সুবিধা হয় বাঁ দিকে গিয়ে দাঁড়াও। এই তুমি ডান দিকে বসছো না বাঁ দিকে বসছো, এটা নিয়ে না ইন্টারভিউয়ারদের সত্যি এতটা সময় থাকে না, আমি যতটা বুঝেছি প্রাইমারি ইন্টারভিউ এতটা পর্যালোচনা করার ওনাদের সময় থাকে না, যে ডান দিকে উঠলো না বাঁ দিকে উঠলো, ওর ডান হাত তুলেছে না বাঁ হাত তুলেছে, এটা নিয়ে থাকে না। হ্যাঁ, তবে যাওয়ার সময় যেটা ভেরি মাচ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তাদের সঙ্গে তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাও। তুমি যখন উঠছো এটা মাথায় রাখো, ওই ডান বাঁয়ের থেকেও বেশি গুরুত্বপূর্ণ যে তাদেরকে তুমি ধন্যবাদ জানাচ্ছ, ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম, এবং তাদের দিকে একটু আই কন্ট্যাক্ট করে তাড়াহুড়ো থাকবে, দেখবে যে পরের জন হয়তো ঢুকেই যাচ্ছে দরজা দিয়ে, কিন্তু তুমি ওই জায়গায় সময় নাও, ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম, আসছি, পিছিয়ে গিয়ে আমি কিছুটা গিয়ে তাদের সঙ্গে এইটুকু সময় 5 সেকেন্ড আই কন্ট্যাক্টটা যেন হয়, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কোন একটা মানুষের সঙ্গে যখন আমাদের আই কন্ট্যাক্ট হয় এবং বিনম্রতা থাকে না, তার মনের মধ্যে আমি একটা ছাপ রেখে যেতে পারছি, এবং ঠিক আমার যখন ইন্টারভিউ শেষ হচ্ছে তখনই আমার মার্কসটাও ওখানে বসতে চলেছে। কাজেই তোমার ডান আর বাম দিকের থেকে গুরুত্বপূর্ণ এইটা। আমি বারবার একটা কথা বলি, নো দ্য রিয়ালিটি অফ প্রাইমারি ইন্টারভিউ। প্রাইমারি ইন্টারভিউয়ের হল এবং তার রিয়ালিটি, এবং মেন্টালি এই প্রিপারেশন নিয়ে যাবে যে তুমি ওখানে যেমন অবস্থা পাবে তেমন ভাবেই কাজ করবে। তুমি শিখেছো বাঁ হাতে ডাস্টার ধরতে হয়, ডান হাতে তোমাকে লিখতে হয়, দেখছো যে বোর্ডটা নড়ছে, দিয়ে তুমি এইভাবে করছো, দিয়ে দেখা গেল তুমি ওই করতে গিয়ে মুছতে গিয়ে 2 মিনিট লেগে গেল, বোর্ডটা নড়ে চলে যাচ্ছে, আরে বাবা রাখো পেনকে, ডান হাত বাঁ হাত দিয়ে ধরো, ডান হাত দিয়ে মুছে নাও। তখন এই জিনিসগুলো যে পরিস্থিতি বুঝে কাজ করতে হবে। এমন কিছু ক্যান্ডিডেট তুমি এবারও হয়তো শুনতে পাবে যারা বলছে বেরিয়েছে, আরে স্যার বা আরে আমি এক ভেবে গেছিলাম ওখানে একরকম বোর্ড নড়ে চলে যাচ্ছে, এই হচ্ছে, আমি তো পারিনি করতে। তার কারণ ও অ্যাকর্ডিং টু দ্য সার্কামস্টান্সেস ও অ্যাক্ট করেনি। ওর উচিত ছিল এটা বোঝা
যে আমি যতই বাঁ হাত দিয়ে ডাস্টার ধরা শিখেছি কিনা, আমার বোর্ডটা তো ওদিকে অপোজিট দিকে উল্টে পড়ে যাচ্ছে, তো আমার বুদ্ধিমানই হবে যে বোর্ডটাকে এক হাতে ধরে নেওয়া। স্যার বলছি ছিল বলছি এবার যে যদি মনে করুন যে টপিকটা আমাকে সাপোজ কোন একটা ব্যাকরণ থেকে কোন একটা টপিক দিয়ে দিল যে আপনি এই টপিকে ডেমো দিন, এবার আমি মনে করতে পারছি না, আমি যদি ওনাকে বলি যে আমি এই টপিকে এই মুহূর্তে দিতে পারছি না, তাহলে কি আমাকে সেকেন্ড অপশন ওটা দেবে কিছু করার, নাকি মানে পারছি না কথাটা তো বলবো না। তুমি তাহলে এতক্ষণ ধরে কি শিখলে? তুমি মাঝ পথে এসে তুমি বুঝতে পারবে না, এটা বলবো না স্যার আমি এই টপিকটা দিতে পারছি না, এটা বলা যাবে না। এইভাবে বলা যায়? তোমাকে যদি সাপোজ কবিতা একটা হয়তো পড়াতে বললেন, সাপোজ হয়তো তোমাকে বললেন সবার আমি ছাত্র কবিতাটি পড়া, তুমি জানো না সবার আমি ছাত্র, তখন তুমি তাদের পোলাইটলি বলো যে স্যার আপনারা যদি অনুগ্রহ করেন আমি কি আদর্শ ছেলে কবিতাটি ডেমো আকারে দেখাতে পারি। মানে তুমি তার সঙ্গে প্রাসঙ্গিক একটা টপিকের রেলিভেন্ট মানে একটা প্রপোজাল দিচ্ছ, স্যার আপনারা যদি অনুগ্রহ করেন আমি কি আদর্শ ছেলে কবিতাটি ডেমো আকারে দেখাতে পারি। এবং খুব সম্ভাবনা থাকবে তুমি যখন এরকম বিনম্রতার সঙ্গে বলবে তোমাকে ছাড়টা দেওয়ার। আর যদি অমনি বলো যে স্যার এটা আমি তো পারছি না, দিয়ে তখন তোমাকে হয়তো আবার একটা কবিতা দিল যে আচ্ছা নদী কবিতাটা পড়ান, ওটাও তুমি হয়তো জানো না, না স্যার এটাও পারছি না, আমি করা যাবে না। বুঝতে পারছো? এটাই আমি তোমাকে শেখালাম যে অ্যাক্ট অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। মানে তোমাকে যে সব কথাই বলে দেওয়া থাকবে, তুমি যে সব কথাই আগে থেকে জেনে থাকবে এমনটা না। তোমাকে একটা বিষয়ে ইনসিওর করতে হবে, ইন্টারভিউয়ারের প্রতি খুব পোলাইট আচরণ করা, এবং ওই পারছি না এর থেকে বলার থেকে আমি নিজে থেকে যদি একটা টপিক দিয়ে দিই এবং সেটা যদি ওনারা গ্র্যান্ট করেন তাহলে তার ঝামেলাই থাকলো না। যদি আমি সেটাকে রিজেক্ট করলাম, ওনারা আবার কোনো টপিক দিল সেটাও আমি জানি না, তাহলে তো আমার খুব বাজে ইমপ্রেশন পড়বে। আমি একটু একটা টপিক একটু দেখাবো রাইম, কি স্টার্টিং থেকেই এইভাবে দূর জানি এইভাবে করা যায় না। তার কারণ ডেমো তুমি ওখানে দেখাতে যাচ্ছ, ওখানে তো শুরুটাই করা উচিত। গল্পের অর্ধেক আগে বলেছি, অর্ধেক পরে আজকে বলছি, করা যায় না। আমি যেটুকু জেনেছি তুমি দেখবে শুধু ডেমো মানে ওখানে প্রাইমারি ইন্টারভিউ কেন, ট্রেনিংও তোমরা যখন করেছো তখন কি এমন করা যেত যে অর্ধেক অংশ থেকে আমি শুরু করছি? যেমন ধরে নাও মনে করছে এই গল্পের শেষের অংশটা খুব ভালো আছে, তাহলে সে শুরু করলো আচ্ছা আমরা গল্পটাতে তো এইরকম জেনেছিলাম এর আগের দিন যে সেই ডাক্তার বাবু ব্যাগ কে নিয়ে যাচ্ছিল একটা কুলি, সে ভাবছে যে শেষেই তো মূল কথা আছে, তাহলে আমি এখান থেকে শুরু করি। করা যাবে না ওটা। আচ্ছা ঠিক আছে, আজকে এখানে রাখতে হচ্ছে। পরে আমার নেক্সট দিন যেদিন ডেমো নিবেন সেদিন পরিবেশ থেকে কিছু টপিকের আইডিয়া আর বাংলা ব্যাকরণ কিছু আইডিয়া দিলে ভালো হয়। পরিবেশ থেকে অনেক টপিক তো করিয়ে দিলাম, আজকে তো অনেকগুলো বললাম পরিবেশ থেকে। একটা করে আরেকবার দেখানোর সুযোগ পেতাম খুব ভালো হতো। আমি কিন্তু পরপর আমি কিন্তু মক এবং গাইডেন্স নিচ্ছি, এবং এখানেও আমি আরো কিছু আরো যেমন এই নিলাম, আরো একটা ক্লাস দিব এক দুটো, কিন্তু আমার বেশি দেওয়ার সময় বুঝতে পারছো আমি পারছি না। স্যার বলছিলাম জানো না যখন তখন জানোই না, তখন তুমি যেটা জানো তারই প্রপোজাল দিবে। আমি যে কথাটা বলতে চাইছি যে যেটা জানো না সেটা নিয়ে তুমি যদি শুরু করতে যাও, তোমার মনে হতে পারে আমি ইন্টারভিউয়ারের কথা শুনলাম তাহলে তো আমাকে নিশ্চয়ই একটু বেশি মার্কস দিবে ওনাদের কথা শোনার জন্য। না, উনাদেরও হাত বাঁধা, তুমি যা দেখাবে তার উপর ডিপেন্ড করে তোমাকে ওনারা মার্কস দিবে। উনাদের কথা রাখলে যে তুমি দেখালে সেখানে তুমি কিছুই দেখাতে পারলে না, অথচ উনারা তোমাকে 3.5 4 দিবেন, অসম্ভব, যদি না তার সঙ্গে খুব ভালো পূর্ব পরিচিতি থাকে, তাছাড়া পাবেন। আর এটা হবে না, বোঝা গেল? কিন্তু তোমাকে চেঞ্জ করলে আর নিও না বেশি। তুমি যখন চেঞ্জ করলে, করার পর যখন তুমি ওই টপিকটা যেটা তুমি সুযোগ পেলে দেখানোর, সেইটা যদি খুব ভালোভাবে দেখাও, যেমন দেখাবে তেমনই মার্কস পাবে।
আচ্ছা, তোমাদের যে এতটা প্রয়োজন আছে আমি কিন্তু বুঝিনি, যদি বুঝতাম তাহলে হয়তো আমি ক্লাস কন্টিনিউ করতাম। হ্যাঁ, আমি স্যার ভেবেছিলাম যে না কমপ্লিট করে দিয়েছি। কোশ্চেন করে নি স্যার। স্যার এই বিষয়ে একটা কোশ্চেন করে নি। তো ওনারা যেহেতু, আমি এই বিষয়টাই বলছি, তা আমাকে পরিবেশ থেকে ওনারা একটা দিলেন, তা আমি যদি চেয়ে নিচ্ছি, তা আমি কি মানে পরিবেশ থেকেই দেব না অন্য সাবজেক্টও দিতে পারবো, না আমার পছন্দ মতো, যেহেতু আমি চেয়ে নিচ্ছি? আমি তোমাকে সাজেস্ট করব পরিবেশ থেকেই দেখাও। তোমাকে বাংলা থেকে বললে তুমি বাংলা থেকেই দেখাও, ইংরেজি থেকে বললে ইংরেজি থেকে দেখাও। আমাকে বলবে সেই সাবজেক্ট অনুযায়ী আমি দেখাবো। এতটা সুবিধা নিও না, আচ্ছা, এতটা সুবিধা নিও না, তাহলে হয়তো একটু যেমন আমি বললাম তখন একবার বলেছি দেবে ক্লাসের মধ্যে যে কি করবে যখন, মানে যে সাবজেক্টটা আমি বলবেন ওই সাবজেক্ট অনুযায়ী দেবো। ঠিক আছে স্যার। এমনকি যদি তার কাছাকাছি কোনো টপিক পাও, সেটা মানে কবিতা বললে কবিতায় বলেছি একই জিনিস আর রিপিট, মানে তুমি প্রথম থেকে নিচে না ক্লাসে থাকছো না। স্যার স্যার প্রশ্নটা শুনুন স্যার। ভীষণ খুব বর্ষা হচ্ছে, বৃষ্টি প্রচুর, অন্য কোনো শিক্ষক মহাশয় ক্লাসে আসেননি, আপনি একাই গিয়েছেন, অন্য দিনের তুলনায় স্টুডেন্টের সংখ্যা কম, এমন অবস্থায় আপনি কি করবেন? উত্তরটা আমি বলবো, তার আগে আমি বলবো যে আমার কোথাও যেন মনে হচ্ছে, এমনকি আমার ব্যাচের ক্যান্ডিডেটদেরও আমার মক নিতে গিয়ে, সবার না, যে ক্লাসগুলো দেখেছে আমি দেখছি যে সে হয়তো নার্ভাসনেসের কারণে ততটা ভালো পারছে না, কিন্তু তারা খুব ভালো পারফর্ম করছে, যেহেতু তারা শিখেছে। আর যে ভালোভাবে শেখেনি তার, যে সে ভালো ক্যান্ডিডেট সে বেরিয়ে যাচ্ছে, কিন্তু যার সত্যি দুর্বলতা আছে, নিজে থেকে প্রসেস করতে পারছে না, সেই ক্যান্ডিডেট কিন্তু খুব ভালোভাবে উত্তর করতে পারছে না। তো তুমি যদি না দেখে থাকো এটা তুমি ভুল করেছো, তুমি তাহলে নিজেই প্রসেস করতে পারতে। দেখো এই রকম, এই শুধু আমি উত্তর বলছি না, এরকম যে কোনো প্রশ্নই আসুক না কেন, একটা বেসিক কি বলে এখানে, ইউ ডু নট হ্যাভ এনি অপশন, অন্য কোনো শিক্ষক নেই, তাহলে তোমার কাছে আর কোনো অপশনই নেই, মানে এর থেকে ইজি কোশ্চেন আর হতেই পারে না। তুমি সব শিক্ষার্থীদের একসঙ্গে একটা ঘরে নিয়ে তাদের শেখাবে, এবং সেক্ষেত্রে বিষয় এমন একটা এমন এমন বিষয় আমি সেদিনকে শেখাবো যাতে করে তারা সকলেই কিছু না কিছু শিখতে পারে। যেমন আমি তাদের কোনো একটা গল্প বলতে পারি যেটা নীতি শিক্ষার গল্প, যেমন তাদের আমি কিছু সংখ্যার খেলা দিতে পারি যেটাতে ছোট থেকে বড় সবাই সংখ্যার কিছু না কিছু ধারণা পাবে। আমি যেমন ইংরেজির কিছু মজার গ্রামারের বিষয় তাদের বলতে পারি, ছন্দ আকারে রাইম বলতে পারি, যার মধ্যে দিয়ে তাদের ভাষার দক্ষতা এবং যাই হোক, এবার তোমাকে গুছিয়ে উত্তরটা দিই। স্যার এমন যদি পরিস্থিতির মধ্যে পড়ি, তাহলে সব শিক্ষার্থীদের একসঙ্গে নিয়ে সকলের উপযোগী কিছু বিষয় আমি তাদের শেখাবো। যেমন আমি তাদের নীতি শিক্ষার বা মূল্যবোধের শিক্ষা দিতে পারে এমন গল্প তাদের সবাইকে শোনাতে পারি, যার মধ্য দিয়ে তাদের ভাষার বিকাশ এবং মূল্যবোধ তাদের গড়ে উঠবে। তাদের ইংরেজির, এবার তুমি কন্টিনিউ বলতে বলতে যাচ্ছ, যদি থামিয়ে দিল ব্যাস হয়ে গেল। এই জায়গায় যদি স্কুলটা কি একদম যতক্ষণ স্কুল চলে ঠিক ততক্ষণই চলবে, নাকি তার আগে ছুটি দেওয়া হবে? এই জায়গাটা ঠিক, এই জায়গাটাই আমার প্রবলেম। ততক্ষণই চলবে। তুমি ইন্টারভিউ হলে ইউ আর দ্য বেস্ট টিচার ইন দিস ওয়ার্ল্ড। আচ্ছা, বুঝতে পারছো? এই বিশ্বের মধ্যে তুমি সব থেকে বেস্ট টিচার। পড়া বা কবিতা আছে যেখানে সবাইকে নিয়ে তুমি সেই অভিনয় করতে পারো, যদি থাকে সেটা নিবে। যেহেতু স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়টাই এমন যেখানে টপিক গুলো হচ্ছে সবাই সক্রিয় ভিত্তিক কাজকর্ম হবে, তাই ওখান থেকে একটা চুজ করে নিলে বেশি সুবিধা। তোমাকে তো এমনি স্বাস্থ্য শারীর শিক্ষা থেকে টপিক করতেই হচ্ছে। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। আমি এখানে রাখছি, প্রত্যেকে খুব ভালো থেকো। এবং আমার যারা রয়েছে কলকাতা, জলপাইগুড়ি এবং ঝাড়গ্রাম, এই সব ক্যান্ডিডেটের যে কোনো সমস্যায় আমাকে নির্দ্বিধায় মেসেজ, যদি মনে হয় যে মেসেজেও হেল্প হবে না, তারা মানে যাদের এক সপ্তাহ পরে ইন্টারভিউ রয়েছে তারা আমাকে কল পর্যন্ত করতে পারো, আমি এটা গ্রুপেও একবার লিখে দেব। স্যার বলছি আপনাকে কল করলে কখন করবো স্যার, সেটা একটু বলে দিন না, তাহলে অযথা কল করুন।
যাদের আছে তারা মেসেজ করবে, আমি তাদেরকে তখন বলে দিব যে আচ্ছা এই সময় করো, বা আমি যদি ব্যস্ত থাকি তখন আমি তাদেরকে নিজে থেকে কল করে নেবো, যখন আমি ফাঁকা পাবো আশা করছি সে ফোনটা ধরবে। আর যদি বলো যে ফাঁকা কখন থাকি, এই দেখো আজকে এখন গিয়ে আমি রাত্রে ডিনার করব, একজন ক্যান্ডিডেটের মক এবং গাইডেন্সের জন্য আজকে রাত্রে ডেট টাইম দিয়ে রেখেছিলাম, যথেষ্ট সময় লাগবে তার পেছনে। এসেই হয়তো তার শুরু করব, কখন শেষ হবে তারপরে গিয়ে আমার পরিবারের সঙ্গে হয়তো এক দুটো কথা বলার সুযোগ হলে হবে, নাহলে কিছু একটু কাজ করব। এন্ড অফ দ্য ডে, এন্ড অফ দ্য নাইট অ্যাকচুয়ালি। চলো, ভালো থেকো সবাই। গুড নাইট। থ্যাংক ইউ স্যার। চলো।